লাভ ইউ অল। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। একটা ধন্যবাদও তো অ্যাটলিস্ট দিতে পারো। ধন্যবাদ। শুধুই ধন্যবাদ? আর কিছু? ধ্যান দীর্ঘশ্বাস ফেলে বলল, না, তোমার থেকে এর চেয়ে বেশি আশা করাটাই বেকার। মাঝে মাঝে মনে হয় আমি মানুষ নই, রোবটের সাথে কথা বলছি। যা হোক, কিছু তথ্য কালেক্ট করছি, তোমাকে ইমেল করে দিচ্ছি, সকালে দেখে নিও। এখন ঘুমাও। আরোহী কান থেকে ফোনটা নামি এক পলক ফোনের দিকে তাকালো। ছেলেটা নিজ থেকেই তার কাজগুলো করে দিচ্ছে, হেল্প করছে না বলতে। মন্দ না ছেলেটা। ছেলেটার চোখে মুখে আরোহী যা দেখতে পায় তা যদি সত্যি হয়, তবে ভবিষ্যতে ছেলেটাকে ভীষণ কষ্ট পেতে হবে। তার পক্ষে যে কাউকে ভালোবাসা সম্ভব না। দীর্ঘশ্বাস ফেল আরোহী। আরোহী সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হলো। পরবর্তীতে ল্যাপটপে ইমেল চেক করতে বসলো। আরোহী যেই দিন চট্টগ্রাম আসলো সেদিন রাতেই ডিলটা করার কথা ছিল, আর সেই সুযোগটাই কাজে লাগাতো আরোহী। কিন্তু পাচারকারী চক্র মনে হয় কোনোভাবে জেনে গেছে যে তাদের ডিলের ব্যাপারটা পুলিশের কান পর্যন্ত চলে গিয়েছে, তাই তারা সেদিন আর ডিল করেনি, আর না বন্দরে কোনো জাহাজ ফিরিয়েছে। বেশ ধুরন্ধর লোকগুলো। হঠাৎ দরজায় কারোর শব্দ শুনে বুড়ো কুচকে তাকালো সেদিকে। দরজা খোলাই আছে সুলতান, ভেতরে আসো। সুলতান ভেতরে ঢুকে অবাক দৃষ্টিতে আরোহীর দিকে তাকালো। ম্যাম, আপনি কি করে বুঝলেন আমি থাকবো? আরোহী ল্যাপটপের দিকে তাকিয়েই হাসলো। তোমাকে আমি চিনি, 1-2 দিন নয় সুলতান, অনেক বছর। আর ভাইয়ের উপস্থিতি বুঝবো না তো তা কি করে হয় বলো তো? সুলতান সলসল দৃষ্টিতে আরোহীর দিকে তাকালো। কেউ যে চাকরকে নিজের ভাই বলে সম্বোধন করে আজ সে প্রথম দেখলো। আসলে সে আগে থেকেই দেখে এসেছে, তার কোনো কিছু লাগলে মুখ ফুটে বলার আগেই আরোহী তাকে এনে দেয়। তার কোনো কিছু চাইতে হয় না। মেয়েটা বেশ ভালোবাসে তাকে। এত ব্যস্ততার মধ্যেও তার কথা ভাবে। চোখ দুটো ভিজে উঠল সুলতানের। আরোহী ল্যাপটপটা সুলতানের দিকে ঘুরিয়ে দিয়ে বলল, আমি ইমেলটা চেক করলাম, আর কিছু কারেকশনও করলাম। তুমি তোমার রুমে গিয়ে দেখে নাও, আর বুঝে নাও আমি ফ্রেশ হয়ে আসছি। আজকে আমি আর তুমি একসাথে বেরোবো। সুলতান মাথা নাড়িয়ে সায় জানালো। আরোহী মুচকি হেসে ল্যাপটপটা সুলতানের হাতে দিয়ে কাঁপুনি ওয়াশরুমে ঢুকলো। সুলতান নিজের রুমে চলে গেল। প্রায় 10 মিনিটের মাথায় আরোহী বের হলো অ্যাশ রঙের শার্ট আর কালো প্যান্ট পরে। ওয়াশরুম থেকে বের হতেই চোখের সামনে দৃশ্যমান হলো রুষার ঝলমলে হাস্যোজ্জ্বল মুখ। গুড মর্নিং দি ভাই। বলে ব্যাগ টেক ফেলে দৌড়ে এসে জড়িয়ে ধরলো আরোহীকে। হুট করে এমন হওয়াতে বেশ চমকে উঠে কোনোভাবে দেওয়াল ধরে পড়তে পড়তে বেঁচে গেল আরোহী। আরোহী দীর্ঘশ্বাস ফেল। এত বড় হয়েছে মেয়ে, এখনো বাচ্চাদের মতো লাফালাফি যায়নি। যদি এখন পড়ে গিয়ে হাড়গোড় ভাঙতো তখন? এই বিষয়ে কোনো চিন্তা আছে নাকি মেয়েটার? এই কথা বলতে বলতেই আরোহীর নিজেকেই নিজের কাছে বেহায়া মনে হয়, কিন্তু যাকে বলে তার তো গায়ে লাগে না। মাত্র গোসল সেরে আসলাম, আর তুই এই জীবাণুভর্তি শরীর নিয়ে আমাকে জড়িয়ে তুললি রুশো। আর এত সকালে এখানে কি করছিস তুই? কার সাথে এসেছিস? রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? সকালে নিশ্চয়ই কিছু খাসনি। বেশ সাহস বেড়েছে তোর, তাই না? না জানিয়েই চলে এলি। আমার ঠিকানা জানলি কি করে? রুষা আরোহীকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। আশেপাশে কিছু একটা খুঁজে দৌড়ে গিয়ে পানির গ্লাস এনে আরোহীর সামনে ধরে বলল, নাও পানি খাও। আর প্রশ্নগুলো একটু ধীরে ধীরে করলে হোক কি হতো। আর মাঝে মাঝে জীবাণু গায়ে মাখলে কিছু হয় না দি ভাই। এখানে এসেছি তোমার সাথে ঘুরতে, একাই এসেছি। আমি কি বাচ্চা নাকি যে আমাকে কেউ নিয়ে আসবে? সকালে আমি কিছু খাইনি, রাস্তায় আসতে প্রবলেমও হয়নি। আর কি যেন বললাম, কিছু একটা ভেবে। ও হ্যাঁ, মনে পড়েছে। সাহস। সাহস তো আমার বরাবরই বেশি। আর তোমার ঠিকানা জানা লাগেনি, মনের একটা টান আছে না, কি বলো? বলেই আরোহীর দিকে তাকিয়ে চোখ মারল। আরোহী চোখ ছোট ছোট করে রুষার কান টেনে বলল, বেশি পেকে গেছো না তুমি? পাকা পাকা কথা শিখেছো? রুষা আরোহীর কাছ থেকে কানটা ছাড়িয়ে নিয়ে কান ডলতে ডলতে বলল, উফ দি ভাই, লাগলো তো। লাগার জন্যই তো দিলাম। আরোহী মুচকি হেসে বলল। চল নাস্তা করবি। বলে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলগুলো উঁচু করে ঝুটি করে মুখে মাস্ক আর কোমরে রিভলভার গুজে বেরিয়ে গেল আরোহী। আর তার পিছনে পিছনে রুষা। রুষার পরনে একটা টপস আর সাথে জিন্স। দি ভাই, ও দি ভাই, বল। ড্রাইভ কি তুমি করবে?
না কেন? আরোহী ভুরু কুচকে রুষার দিকে তাকালো। রুষা খুশিতে গদগদ হয়ে পড়ল। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত করেছে। আরোহী তার ভুরু জোড়া আরো কুচকে পড়ল। কেন, আমি ড্রাইভ করে সমস্যা কোথায়? আমি কি ড্রাইভ করতে পারি না নাকি? রুষা ইনোসেন্ট ফেস করেই বলল, মা, আমি কি সে কথা কখন বললাম? তুমি ড্রাইভ করতে পারো না বললে তো পাপ হবে। তুমি তো অবশ্যই ড্রাইভ করতে পারো, তবে সেটা জঘন্য। এত রুটলি গাড়ি কেউ হাইওয়েতে চালায়? আমার তো আত্মা কাঁপে। আরোহী চোখ ছোট ছোট করে রুষার দিকে এক পলক তাকিয়ে পাশ ফিরে সুলতানের দিকে তাকালো। সুলতান মুখ টিপে হাসছে। আরোহী কিছু না বলে গাড়ির সামনের সিটে বসে পড়ল। রুষা বসলো পিছনে। সবাই ঠিকঠাক বসার পর সুলতান যেই না গাড়ি স্টার্ট করতে যাবে, হঠাৎ হুড়মুড় করে গাড়ির ভেতর ঢুকলো তিহান। হঠাৎ এমন হওয়াতে লাফ দিয়ে দরজার সাথে সেটে গেল রুষা। চোখ বড় বড় করে তাকিয়ে রইল তিহানের দিকে। ছেলেটাকে চেনা চেনা লাগছে, তবে মনে পড়ছে না কোথায় দেখেছে। এই, আপনি কে বলুন তো? এমন জিনের মতো কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলেন? তিহান চোখ ছোট ছোট করে রুষাকে এক পলক পর্যবেক্ষণ করেই বলল। তুমি কে? রুষা খানিকটা ভাব নিয়ে বলল। আমি রুষা চৌধুরী, ডটার অব আবরার চৌধুরী। তিহান ভরুজোড়া ঠিক করে বলল। ও হ্যাঁ, তাই তো, এ তো চেনা চেনা লাগছে। আর আমি তিহান রহমান, তোমার রোদসী আপুর একমাত্র দেবর। রুষা ভুরু উঁচু করে বলল। ও, আরোহী দীর্ঘশ্বাস ফেলল। এই দুই বকবকানি একসাথে হলে তো তার মাথা আজকে শেষ। রুষা যেই বকবক করতে পারে, আর তিহানের কথা তো বাদই দিল। রুশো, রুষা সামনে তাকালো। দি ভাই বলো। তুই একা আসতে গেলি কেন? মিরাজ ভাইকে বললেই তো নিয়ে আসতো। রুষা মুখ বেঁকালো। হ্যাঁ হ্যাঁ, এই হলো আর কি। এই মাছ ব্যবসায়ী নিয়ে আসবে আমাকে, তাও আবার ঘুরতে। দিবা স্বপ্ন দেখো নাকি? আরোহী মিরতে রুষার দিকে তাকালো। মাছ ব্যবসায়ী? মিরাজ ভাই আবার মাছের ব্যবসা শুরু করলো কবে থেকে? আরে ওই মাছ ব্যবসা সেই মাছ ব্যবসা না, আই মিন সেলফিশ। আরোহী বিড়বিড় করে বলল। সেলফিশ মানে মাছের ব্যবসা? অদ্ভুত। সারাটা দিন চট্টগ্রাম শহরে বেশ কয়েকটি জায়গা দেখে ঘোরাঘুরি করে বাসায় ফিরতে ফিরতে রাত প্রায় 8টা বেজে গেল আরোহীর। রুমে এসে ডানে বামে না তাকিয়ে গোসলে ঢুকলো। শরীরে ধুলোবালির স্তূপ জমে আছে, আর আরোহী জন্মগতই বেশ পরিষ্কার আর খুঁতখুঁতে স্বভাবের। প্রায় 15 মিনিট পর গোসল শেষ করে চুল মুছতে মুছতে রুমে যেতে আরোহীর ভুরু কুঁচকে গেল। বিরক্তি দিতে নাকমুখ কুঁচকে বিড়বিড় করে পড়ল। দেখেছো খাটাসটার কাণ্ড? সারাদিন বালি দিয়ে দৌড়াদৌড়ি করে এসে এই গা ভর্তি ময়লা নিয়ে বিছানায় চার হাত পা একদম দিয়ে দিব্যি ঘুমিয়ে আছে সে। শরীরের পুরো ময়লাটাই বিছানায় লেগে গেল। উফ, এই মেয়েটাকে নিয়ে যে কি করব। আরোহী রুষার কাছে গিয়ে গায়ে আলতো হাত বুলিয়ে ডাকতে লাগলো। রুশো, এই রুশো। রুষার কোনো উত্তর নেই। আরোহী আরেকটু ঝুঁকে গায়ে আলতো ধাক্কা দিয়ে বলল। রুশা উঠ না বাবা, ধুলোবালিতে তো অ্যালার্জি তোর। এই ধুলো নিয়ে ঘুমালে সকালে উঠে দেখবি হাত মুখ গা পুরো ফুলে গেছে, লাল হয়ে গেছে। তখন আবার কেঁদে কেঁদে আমার দোষটা দিস না। রুষা নড়ে চড়ে উঠে ধীরে ধীরে চোখ মেলে তাকালো। ঘুমু ঘুমু কণ্ঠে বলল। উফ দি ভাই, ডিস্টার্ব করো না তো, এত রাতে গোসল করব না। আরোহী ভুরু কুঁচকে রুষার হাত ধরে টানতে টানতে বলল। গোসল করবি না মানে? ওর তাড়াতাড়ি। রুষা এবার বেশ বিরক্তির সাথে উঠে বসলো। দি ভাই, তোমার যন্ত্রণায় কি ঘুমাতেও পারবো না নাকি? আমার এত মজার একটা ঘুম ভাঙিয়ে দিলে, কাজটা কি ঠিক করলে? আরোহী বিরক্তির দৃষ্টি নিক্ষেপ করে আঙ্গুল উঁচিয়ে বলল। এ শোন, আমাকে ঠিক ভুল শিখাতে আসবি না। তাড়াতাড়ি কাপড় নিয়ে ওয়াশরুমে যা, গোসল করে তারপর ঘুমা। আমি কি মানা করছি? রুষা কাদো কাদো মুখ নিয়ে ঢুলতে ঢুলতে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো। রুষার অবস্থা দেখে আরোহী মুচকি হেসে রুষাকে ডাক দিয়ে বলে। রুশো, দেখিস আবার ওয়াশরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে যাস না কিন্তু। তোর তো আবার দাঁড়িয়ে ঘুমানোর অভ্যাস আছে। বলে আরোহী হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 8:30। বাড়ি থেকে খেয়ে এসেছে, তাই খাবারের টেনশন নেই। অগত্যায় সে সোফায় ল্যাপটপ নিয়ে বসলো। কিছুক্ষণের মাঝে বেরিয়ে যেতে হবে। আরোহী ফোনটা বের করে সুলতানকে একটা কল করে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম সুলতান। কোনো দরকার ছিল নাকি ম্যাম? হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই বন্দরের উদ্দেশ্যে রওনা দেব। তুমি রেডি হয়ে থেকো। আচ্ছা ম্যাম, আমি রেডি থাকবো। ঠিক আছে, রাখি।
জি ম্যাম। আরোহী ল্যাপটপে কিছু ফাইল চেক করতে করতে 2 ঘন্টার মতো সময় লাগলো। সব চেক করে সোফে গা হেলিয়ে দিয়ে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 10:30 বাজতে চললো। বিছানার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেল সে। রুষা হাত পা মেলে গভীর ঘুমে মগ্ন। হঠাৎ মনে হলো আজ সারাদিন সে আরুষকে দেখেনি। কাল রাতে রুম থেকে যাওয়ার পর থেকে তার কোনো খোঁজ খবরই নেই। ব্যাপার কি? প্রশ্নগুলো মাথা থেকে ঝেড়ে ফেলেতে আরোহী কাভার থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো। প্রায় 10 মিনিটের মধ্যে একটা সাদা রঙের শার্ট আর কালো প্যান্ট পরে বের হলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো ভালো করে খোপা করে, মুখে মাস্ক লাগিয়ে আর মাথায় একটা ক্যাপ পরে কোমরের রিভলভার গুজলো। দরজাটা বাইরে থেকে লক করে বেরিয়ে গেল। নিচে যেতে দেখলো সুলতান নিচে দাঁড়িয়ে আছে, পাশে একটা বাইক দাঁড় করানো। আরোহী মুচকি হেসে বাইকের বসে চাবি লাগিয়ে বাইক স্টার্ট দিল। পিছনে সুলতান বসার সাথে সাথেই বাইক চালানো শুরু করলো। প্রায় আধা ঘন্টার মাঝে আরোহী বন্দরের কাছে এসে পৌঁছালো। মেন জায়গা থেকে কিছুটা দূরে বাইক পার্ক করলো সে। রাত প্রায় 11:30টার উপর। আরোহী আর সুলতান সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছে। হঠাৎ আরোহী খেয়াল করলো দূর থেকে কোনো একটা আলো দেখা যাচ্ছে, যা ক্রমশ কাছাকাছি আসছে। আরোহী খেয়াল করে দেখলো আলোটা আসলে একটা বিশাল জাহাজের। সুলতান সেই দিকেই তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে আসলে হচ্ছেটা কি। জাহাজটা ক্রমশ এগিয়ে এসে পাহাড়ে ভিড়ল। হঠাৎ জাহাজটার কাছে এসে একটা মালবাহী ট্রাক আর দুটো প্রাইভেট কার এসে ব্রেক কষলো। আরোহীর কেন জানি মনে হচ্ছে তারা কোনো ফাঁদ পেতে রেখেছে, কারণ যারা এসব ব্যবসা করে তাদের বুদ্ধি থাকে খুবই সূক্ষ্ম। এত সহজে তাদের ধরা অসম্ভব। সুলতান জাহাজের দিকে রিভলভার তাক করে আরোহী তার হাত ধরে আটকিয়ে দিল। এখন নয়, আমার মনে হচ্ছে ওদের মাথায় কিছু একটা চলছে। এত সহজে তো ওরা ধরা দিবে না, তাই আরো কিছুক্ষণ ওয়েট করব। কিন্তু ম্যাম। কোনো কিন্তু না, চুপচাপ দাঁড়িয়ে দেখো কি হয়। কিছুক্ষণ নীরবতা পালন করার পর হঠাৎ আরোহী বলে উঠল, সুলতান, জি ম্যাম। চলো ওই মালবাহী ট্রাকটার কাছে। সুলতান ভুরুকুচকে আরোহীর দিকে তাকিয়ে বলল, ট্রাকের কাছে কেন ম্যাম? আমি ড্রাইভার আর তুমি হেল্পার। সুলতান খানিকটা সময় আরোহীর দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, কি বলছেন ম্যাম? এটা ভীষণ রিস্কের। আরোহী হাসলো। রিস্কের কাজ করছি আর রিস্ক নিতে ভয় পাচ্ছি, ব্যাপারটা হাস্যকর না? আর কথা না বাড়িয়ে চলো। সুলতান আমতা আমতা করে বলল, ম্যাম, আমরা তো জাহাজও উঠতে পারি, অযথা ট্রাকে কেন? আমার মনে হচ্ছে জাহাজে কোনো একটা ঘাপলা আছে, তাই ট্রাকেই যাব। সুলতান আমতা আমতা করে বলল। আরোহী আর কথা না বাড়িয়ে ট্রাকের দিকে চলতে লাগলো। ট্রাকটা বেশ অন্ধকারে দাঁড় করানো। আরোহী গিয়ে ট্রাকটার দরজায় ধাক্কা দিল। উপর থেকে কেউ ভরাট কণ্ঠে উত্তর দিল, কন? সুলতান গলাটা পরিষ্কার করে বলল। নিচে আসো। গাড়ির ভেতরে থাকা লোকটা গলা উঁচিয়ে জানান দিয়ে মাথা বের করে বলল, আপ কন হো? তোমার মালিক পাঠিয়েছে একটা জিনিস বুঝিয়ে দেওয়ার জন্য। লোকটা দরজা খুলে লাফ দিয়ে নিচে নেমে এক পলক আরোহী আর সুলতানের দিকে তাকিয়ে বলল, মুঝে বাংলা নেহি আতি হে। সুলতান হাসি হাসি মুখ করে লোকটার ঘাড়ে হাত দিয়ে নির্দিষ্ট একটা জায়গায় ধরে চাপ প্রয়োগ করার ফলে লোকটি সুলতানের দিকে ঢলে পড়ল। আরো সেফটির জন্য একটা ক্লোরোফর্ম রুমালের দিয়ে লোকটা নাকে চেপে ধরল। লোকটার হাত পা বেঁধে পাশের একটা ঝোপের ভেতর ফেলে রেখে আরোহী আর সুলতান গাড়ির ভেতরে উঠে পড়ল। আরোহীর হাতে আপাতত লোকটার ফোন। হঠাৎ লোকটার ফোন বেজে উঠতেই আরোহী চমকে ওঠে, সুলতানের দিকে তাকালো। ফোনটা লাউড স্পিকারে দিয়ে দিল আরোহী। ওপাশ থেকে কেউ একজন বলে উঠল, হে টিট্টু, ট্র্যাকটা নিয়ে কিছুটা পিছনে যা, আর কিছুক্ষণের মাঝেই প্রাইভেট কারের সামনেটা ব্লাস্ট হবে, আর ব্লাস্ট হবার সাথে সাথেই লোকেশন অনুযায়ী চলে আসবি। দেখ, তোকে একটা লোকেশন পাঠিয়েছি। সুলতান এক পলক আরোহীর দিকে তাকিয়ে গলা পরিষ্কার করে বলল, মুঝসে বাংলা নেহি আতি হে। উফ, তুই আমার সাথে ও নাটক করবি? আমি বলছি অন্য কারোর সাথে কথা বললে এভাবে বলতে, আমার সাথে না। আমি হিন্দি ভালো বুঝি না, বাংলায় বল। আচ্ছা ঠিক আছে, পিছনে নিয়ে যাচ্ছি। তোর কণ্ঠটা কেমন জানি অচেনা লাগছে। আরে ঠান্ডায় গলা বসে গেছে। ও আচ্ছা, আর কিছুক্ষণের মাঝেই রওনা হব। মাল কোথায়? আরে হাদারাম, ভুলে গেলি নাকি? মাল তো এই বন্দরে না, আর একটু দূরে।
আচ্ছা। বলে ফোনটা কেটে ট্রাকটা পেছনে নিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই প্রথমে প্রাইভেট কারটা ব্লাস্ট হয়ে গেল। কালো কালো ধোঁয়ায় চারিদিকে অন্ধকারে ছেয়ে গেল। আরোহী লোকেশন অনুযায়ী ট্রাক চালানো শুরু করলো। কে বলতে পারে সামনে তার জন্য নতুন কি বিপদ অপেক্ষা করছি। ম্যাম, এখন কি করব? লোকেশন অনুযায়ী তো চলে এলাম। এখন আরোহী খানিকটা ভুল কুচকে আশেপাশে তাকালো। জায়গাটা সমুদ্রের কাছে হলো বেশ নির্জন। ওরা নতুন কোনো ফাঁদ পাতেনি তো আবার। মনে হচ্ছে কিছু একটা তীক্ষ্ণ শব্দ কানে আসছে আরোহীর। শব্দটা এতটাই তীক্ষ্ণ যে একবার মনে হচ্ছে আওয়াজ হচ্ছে তো আরেকবার মনে হচ্ছে আওয়াজ হচ্ছে না। এত এত ক্রাইম নিয়ে কাজ করেছে সে, যে আওয়াজটা কিসে সেটা মিনিমাম টাইমটুকু লাগলো না আরোহীর। আরোহী সুলতানকে কিছু একটা ইশারা করতেই দুজন দুদিক থেকে লাফ দিল। আরোহী আর সুলতান উল্টো দিকে দৌড়ে কিছু দূর যেতেই ট্রাক্টর বিস্ফোরণ শব্দ কানে ভেসে আসলো। বা ম্যাম, আপনার উপস্থিত বুদ্ধি আর ক্ষণিক বড্ড বেশি। আর একটু সময় অপেক্ষা করলে দুজনেই ট্রাকের সাথে উড়ে যেতাম। আরোহী হাসলো। আকাশের দিকে তাকিয়ে হাসিটা আরো প্রসারিত হলো। ধীর পায়ে এগিয়ে গেল সমুদ্রের দিকে। প্যান্ট গুটিয়ে সমুদ্রের তীরে পানিতে পা ভিজিয়ে বসে পড়লো। হঠাৎ পকেট থেকে ফোনে টুং করে মেসেজ আসার শব্দে আরোহী পকেটে হাত দিয়ে ফোনটা বের করে কিছু একটা দেখে আবার ফোনটা পকেটে রেখে দিল। আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, থ্যাংক ইউ মা, অ্যান্ড লাভ ইউ সো মাচ। সুলতান ভুরু কুচকে আরোহীর দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, ম্যাম, আপনি যাবেন না? আরোহী ঘাড় ঘুরিয়ে সুলতানের দিকে তাকিয়ে বলল, কোথায়? ম্যাম, ডিল স্টপ। আরোহী সামনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এত চাপ নিচ্ছ কেন? সব ঠিক আছে তো? তুমি বরং সমুদ্রের পানিতে পা ভিজিয়ে বসে পড়ো। সুলতানের মাথায় তো কিছুই ঢুকছে না। এত ডিফিকাল্ট একটা সিচুয়েশনে আরোহী এত ঠান্ডা কি করে সেটাই তো ভেবে পাচ্ছে না সে। কিন্তু ম্যাম, কোনো কিন্তু না, চুপচাপ বসে পড়ো। সুলতান আর কথা না বাড়িয়ে কিছুটা দূরত্ব বজায় রেখে বসলো। মেয়েটা কেমন যেন অদ্ভুত আর রহস্যময়। এই মেয়েকে বুঝতে হলে তার আরো মিনিমাম 10 বার জন্ম নিতে হবে। তবে যদি এই মেয়ের ভাবমূর্তি বুঝতে পারে, তবু সেও না। বেশ কিছুক্ষণ নীরবতা পালন করার পর আরোহী ঘাড় ঘুরিয়ে সুলতানের দিকে তাকালো। পুনরায় আকাশের দিকে তাকিয়ে বলল, বুঝলে সুলতান, পৃথিবীর মানুষগুলো না নিজেকে বড্ড বেশি চালাক মনে করে। এটা কি ঠিক বলো তো? সুলতান আরোহীর কথাই আগামাতা কিছু না বুঝে চুপ করে রইল। আরোহী সুলতানের দিকে তাকিয়ে হাসলো। এটা তো মোটেও ঠিক না। জানো তো একটা কথা আছে, বাপেরও বাপ থাকে। ম্যাম, আমি আপনার কথার কোনো মানেই বুঝতে পারছি না। একটু ক্লিয়ার করে বলুন। আমার ক্লিয়ার করতে হবে না, একটু পর তুমি নিজে ক্লিয়ার হয়ে যাবে। এখন বরং তোমার অফিসার তিহান রেহমানকে কল করো আর খবরটা জানাও। আরোহীর কথা শেষ হতে না হতেই সুলতান পকেটে হাত দিয়ে নিজের ফোন বের করে তিহানের নাম্বারে কল করলো। দুবার রিং হতেই তিহান ফোন পিক করে বলল, হ্যালো সুলতান, কি খবর তোমাদের? কোথায় আছো? কিছু হয়নি তো? সুলতান আমতা আমতা করে বলল, আবরার আমাদের কিছু হয়নি, বাট ওইদিকে খবর কি? খবর আর কি হবে, সবগুলো বদমাশকে ধরলাম। এখন আপাতত জেলে আছে, কাল সকালে নিউজে চলে যাবে। সুলতান ভুরু কুচকে বলল, বদমাস? আরে ওই মাদক পাচারকারীর চক্র আর কি। সুলতান বিস্ফোরণ দৃষ্টিতে আরোহীর দিকে তাকিয়ে বলল, ওরা ধরা পড়েছে, ঠিক? ওমা, তুমি জানো না? আচ্ছা ঠিক আছে, না জানলে আরোহীকে জিজ্ঞেস করো, ও তো সব জানে। আমি বরং এখন রাখি, বিভিন্ন ডকুমেন্টস রেডি করতে হবে। কত দায়িত্ব আমার, রাখি হে। আর একটু পর আসছি আমি। ঠিক আছে বলে সুলতান ফোন কেটে আরোহীর দিকে তাকালো। ম্যাম, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরোহী হেসে উঠল। ওরা নিজেদেরকে খুব বেশি চালাক মনে করেছে আর আমাদের বোকা ভেবেছে, যা তাদের সবচেয়ে বড় উইক পয়েন্ট। কাল রাতে আমি যখন সবকিছু বুঝাচ্ছিলাম তখন আমার ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা এমন ছিল যে আমরা যেভাবে এগোচ্ছি সেটা ভুল, আর বললো ওরা নাকি বুঝে ফেলেছে আমরা কোন পথে এগোবো, তাই প্ল্যান চেঞ্জ করতে বললো। আর নিজেই বলে দিল কিভাবে কি করতে হবে। কে মেসেজ দিয়েছিল জানো? সুলতান মাথা নাড়লো, মানে সে জানে না। আরোহী সামনে তাকিয়ে বলল, আমার মা, মাহাবিন খান আয়াত। আয়াত ম্যাম?
বললো আমরা যেভাবে করছি সেভাবে আরেকটা রিস্ক নিতে। আর ওরা বন্দরেই ডিলটা কমপ্লিট করবে আমাদের সরিয়ে, তাই আমরা দুজন সরে আসবো, বরং পুলিশ বাহিনী ওখানেই থাকবে আর ওদের ধরবে। আর হলো তাই। সুলতান চোখে মুখে বিস্ময় নিয়ে বলল, এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানি না। যাক, ভালোই হলো। ম্যাম, তাহলে আমরা ফিরছি কবে ঢাকায়? কাল। ঠিক আছে ম্যাম। কিছুক্ষণ নীরবতা পালন করার পর হঠাৎ নীরবতার পর্দা ছিন্ন করে কিছু গাড়ির আওয়াজ আসছে, যা আরোহীর কানে যাওয়ার মাত্রই উঠে দাঁড়ালো সে। চলো, গাড়ি চলে এসেছে। আরোহী সামনে এগিয়ে যাচ্ছে আর সুলতান পিছনে পিছনে। সামনে কিছু দূর যেতে দেখলো দুইটা সরকারি গাড়ি হয়তো থানা থেকে এসেছে। একটা থেকে তিহান নেমে এলো। এই মায়াবতী, কি অবস্থা তোমাদের? আরোহী কিছু বলার আগে সুলতান বলে উঠল। বোম ব্লাস্ট। তিহান ভুরু কুচকে বলল, বোম বোম ব্লাস্ট হয়েছে? কখন, কিভাবে? আরে, আমরা যে ট্রাকে ছিলাম ওটাই নামতে আর 1 মিনিট লেট হলেই ট্রাকের সাথে আমরা ব্লাস্ট হয়ে যেতাম। খোদার অশেষ রহমত, আমি আর ম্যাম ঠিক আছি। তিহান আরোহীর দিকে তাকিয়ে বলল। কোথাও চট পাওনি তো? আরোহী নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, চলো, আর দাঁড়িয়ে থাকতে হবে না, অনেক ধকল গেছে, এখন বাসায় গিয়ে একটু রেস্ট নাও। আরোহী চুপচাপ ড্রাইভারের সাথে সিটে বসে পড়ল। তিহান আর সুলতান বসলো পিছনে। কোনোভাবে ক্লান্ত শরীর নিয়ে রুমে এসে ধপ করে সোফায় বসে শরীর হেলিয়ে দিল পিছনে। চোখ বন্ধ করলো আরোহী। শরীরটা যেন দিনকে দিন খারাপ আর দুর্বল হচ্ছে। হঠাৎ নিজের সামনে কারোর উপস্থিতি টেপে চোখ মেলে তাকালো আরোহী। সামনে শরবতের গ্লাস দিকে ঠোঁট মেলে হাসলো। এই সময় কেন যেন এই জিনিসটা বড্ড প্রয়োজন ছিল। গ্লাসটা হাতে নিতে একশ্বাসে পুরোটা শেষ করে গ্লাস দিতে দিতে পড়লো। ধন্যবাদ বনু, এটা দরকার ছিল। আরোহী থেমে গেল। এই সময় এই লোকটাকে এখানে সে মোটেও আশা করেনি। আপনি আপনি এখানে কেন ডক্টর সাহেব? আরুষ আরোহীর হাত থেকে গ্লাসটা নিয়ে টেবিলে রাখলো। আরোহীর পাশে বসে আরোহীর কথাই গুরুত্ব না দিয়ে কপাল চেক করতে করতে বলল, শরীর কি বেশি খারাপ লাগছে? মাথা ব্যথা করছে? আরোহী পিছনে মাথা হেলিয়ে ধীরে ধীরে বলল। লিভ মি অ্যালোন। আরুষ খানিকটা চমকে গিয়ে বলল, আরোহী, তুই উইক, জেদ করিস না, চল তোকে শুইয়ে দেই। আমাকে জোরে কথা বলতে বাধ্য করবেন না ডক্টর। রুষা ঘুমোচ্ছে, আমাকে আমার মতো একা ছেড়ে দিন। আপনি এখান থেকে যেতে পারেন। বাট কোনো কিন্তু নয়, আপনি বেরিয়ে যান। গেট আউট ফ্রম হিয়ার। আরুষ উঠে চলে যেতে গিয়ে দরজায় থমকে দাঁড়ালো। এক পলক পিছনে তাকিয়ে আরোহীকে দেখলো। সে এখনো পিছনে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। আজকে তোর বিহেভে আর যাই হোক, একটা ডিসিশন আমার কনফার্ম। আমি যেমন ভালো তার চেয়েও খারাপ। এতদিন অনেক মানাবার চেষ্টা করেছি, অনেক ভালো সেজেছি। এখন থেকে আরুষ খান কতটা ডেঞ্জারাস হতে পারে সেটাই দেখাবো। ওয়েট অ্যান্ড ওয়াচ। কি অদ্ভুত তাই না? আমরা অনেক কিছুই ভুলে যেতে চাই, কিন্তু ঠিক সেই কথাগুলোই আমাদের না চাইতেও বারবার মনে পড়ে। আরোহীর আনমনে বলা কথাটা কর্ণগোচর হতেই সুলতান লুকিং গ্লাসের মধ্য দিয়ে আরোহীর দিকে তাকালো। রুষা তখন গভীর ঘুমিয়ে। সকাল সকালে রওনা দিয়েছে তারা চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে। আপনার কি মন খারাপ ম্যাম? আরোহী ঘুরে সুলতানের দিকে তাকালো। তাচ্ছিল হেসে উঠল। আমার আর মন খারাপ? মন থাকলে না খারাপ হবে? আমার তো মনই নেই। সুলতান চমকে তাকালো। এমন কথা আরোহী আগে কখনোই বলেনি। আরুষ খান কিছু বলেছে আপনাকে? আপনি কি কষ্ট পাচ্ছেন? আরোহী মুচকি হাসলো। কাটাকে কি করে দোষ দেই বলো তো? পা তো আমি নিজেই রেখেছিলাম, কাটা তো নিজের জায়গাতেই ছিল। আমি এমন কঠিন কথা বুঝি না, তবে মনে হচ্ছে আপনার মন খারাপ। আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। তখন আমাদের উচিত মনের কথা শোনা, তাহলে ভবিষ্যতে আফসোস জিনিসটা করা লাগে না। ম্যাম, আপনি কত সুন্দর করে হাসেন, দেখে মনে হয় না যে আপনার জীবনে কোনো কষ্ট আছে। দুঃখে তো সবাই কাঁদে, হাসতে কজন জানে? তাও ঠিক। আরোহী হাসলো। সুলতানের দিকে তাকিয়ে বলল, একটা কথা রাখবে সুলতান? জি ম্যাম। তুমি আমাকে ম্যাম ম্যাম বলো না, বয়সে আমি তোমার ছোট। আমাকে আরোহী বলেই ডেকো।
আর আমি বরং তোমাকে ভাই বলবো না? সুলতান অবাক হয়ে আরোহীর দিকে তাকালো। কি বলছেন ম্যাম? এটা হয় না। আমি আপনার শুধুমাত্রই অ্যাসিস্ট্যান্ট। আপনাকে ম্যাম না ডাকলে অসম্মান করা হবে। তোমাকে কে বলেছে অসম্মান করা হবে? কিচ্ছু হবে না, এটাই আমার আদেশ। এখন থেকে তুমি আমায় আরোহী বলবে, আর আমি তোমার বোন ভাইয়া ডাকবো, ওকে? সুলতান ক্ষীণ কণ্ঠে বলল। চেষ্টা করব। আরোহী হেসে জানালায় মুখ ঠেকিয়ে বাতাস উপভোগ করতে ব্যস্ত। হঠাৎ মোবাইলে টুং করে মেসেজের শব্দে আরোহী ফোনটা হাতে নিল। স্ক্রিনে পরিচিত নাম্বার দেখে খানিকটা ভুরু কুচকে মেসেজ ওপেন করলো। বড় হয়েছো মেয়ে তুমি, এখনো এমন বাচ্চাদের মতো বাহিরে হাত মুখ দিয়ে রাখা কোন ধরনের অভ্যাস রিহি? মুখের ভেতর দিয়ে জানলা গলাও, বাতাসে ঠান্ডা লাগবে। মেসেজটা দেখে চমকে উঠলো আরোহী। আশেপাশে তাকলো একবার। নিজের মায়ের এমন কথা শুনে আরোহী বেশ চমকালো। তার মা তো আশেপাশেও নেই, তাহলে বুঝলো কিভাবে? পরবর্তীতে আবার মেসেজের টুং করা শব্দে পুনরায় মোবাইলের দিকে তাকালো। তোমাকে খুঁজে লাভ নেই মেয়ে, আমি সবসময় যেমন তোমার মন মস্তিষ্কে থাকি, তুমি আমার মন মস্তিষ্কেই থাকো। তুমি কখন কি করতে পারো তা আমার জানা, তাই সাবধানে আসো। আর ওই বিছুটাকে মনে হয় ঘুমিয়ে আছে, খেয়াল রেখো। আর মাই আমি তোমার তোমার প্রতিটি পদক্ষেপ আমার জানা এবং চেনি। আরোহী মুচকি এসে দীর্ঘশ্বাস ফেলল। প্রায় 6 ঘন্টা জার্নি করে অবশেষে আরোহীর গাড়ি এসে থামলো চৌধুরী ভিলার সামনে। মূলত রুষাকে নামিয়ে দিতেই আসা তার। রুষা গাড়ি থেকে নামতেই গাড়ি পিছনে নিয়ে ঘুরিয়ে ফেল। বেচারি কিছু বলতেও পারল না। রুষার ইচ্ছে ছিল তার দিভাইকে বাসার ভেতর নিয়ে যাবে, কিন্তু বলার আগেই তো তার দিভাই চলে গেল। রুষা ঠোঁট উল্টে দোতলার বারান্দায় গিয়ে তাকালো, যেখানে আয়াত বুকে হাত গুজে এক দৃষ্টিতে তাদের দিকেই তাকিয়েছিল। হঠাৎ নিজের সামনে আবার কোনো গাড়ির অস্তিত্ব টের পেয়ে চোখের দৃষ্টি নিচে নিক্ষেপ করলো। আরোহী গাড়ি থেকে নেমে এলো, হাতে রুষার ব্যাগটা রুষার হাতে দিতে দিতেই বলল, যাওয়ার সময় বস্তা নিয়ে যেতে পারিস, এখন নিয়ে আসার সময় মনে থাকে না? রুষা ইনোসেন্ট ফেস করে বলল, আরে দি ভাই, মন ভালো ছিল না, আর তুমি তো আছোই, সমস্যা কি? আরোহী দীর্ঘশ্বাস ফেলে বলল। সিরিয়াস হ রুষা, নয়তো পস্তাবি। গেলাম আমি। বলে বারান্দার দিকে এক পলক তাকালো। আরোহী গাড়ির দিকে ফিরতেই রুষা আরোহীকে পিছন থেকে ডেকে উঠল। দি ভাই, আরোহী পিছনে ঘুরে তাড়লো, ভুরু কুচকে বলল, কিছু বলবি? আজকে একটু আমার সাথে থাকবা না? আরোহী ভুরু কুচকালো। কেন? শুধু আজ, আর বলবো না। আরোহী পুনরায় বারান্দার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল। ঠিক আছে। ঘাড় ঘুরিয়ে পিছনে সুলতানকে উদ্দেশ্য করে বলল, ভাই তুমি বরং গাড়িটা জায়গায় রেখে অ্যাপার্টমেন্টে চলে যাও। সুলতান কিছু না বলে গাড়ি নিয়ে চলে গেল। আরোহীকে সাথে নিয়েই রুষা বাড়ির ভিতর গেল। রুষা আগে আর আরোহী পিছন পিছনে ঢুকলো। রুষা ভেতরে ঢুকতে ড্রয়িং রুমে তাকিয়ে তার চোখ দুটো বড় বড় করে চিৎকার দিয়ে বলল, ছোট্ট বাবা! বলে আরোহীর হাত ছেড়ে সোফায় বসে থাকা একজন মাঝ বয়সী লোককে গিয়ে জড়িয়ে ধরল। আরোহী শার্টের হাতা ফোল্ড করছিল। হঠাৎ রুষার এমন চিৎকারে চমকে সামনে তাকালো। সোফায় আয়েশ চৌধুরী বসে আছে। আরোহী ভুরু কুঁচকাল। রুষা আয়েশের গলা জড়িয়ে ধরে বসে এটা ওটা বলছে, আর আয়েশ সাথে হেসে হেসে তাল মেলাচ্ছে। ড্রয়িং রুমে প্রায় সবাই উপস্থিত। আয়াত মাত্রই নিচে নেমে এক কোণে বসে মোবাইল ঘাঁটছে। আবরার আর আয়েশ একসাথে বসেছিল, এখন রুষা গিয়ে দুজনের মাঝে বসে পড়েছে। আশেপাশে বসে আছে তার একমাত্র মেয়ে আলিশা চৌধুরী। আরোহী ছোট, তবে রুষার বড়। রাইসা আর মীরা বসে আছে আয়াতের ঠিক বিপরীতে। আরপার মাহির নেই, সাথে মিরাজও এখানে নেই, হয়তো বাহিরে। আর আরুশ খান, সে তো পাওয়াই যায় না। আরোহী চোখ ছোট ছোট করে সবার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। এখনো কেউই তাকে খেয়াল করেনি। হেই সিস, হাউ আর ইউ? আরোহীর ঘাড় ঘুরিয়ে আলিশার দিকে তাকালো। এই মেয়েটা দিনে দিনে ব্রিটিশ হয়ে যাচ্ছে, বাংলায় বলতে যেন তার অ্যালার্জি। দীর্ঘশ্বাস ফেলো আরোহী। আলিশার কথাই সবাই আরোহীর দিকে তাকালো। আরোহী ভুরু কুচকে আয়েশের সামনে গিয়ে দাঁড়ালো। এক ভ্রু উঁচ করে গম্ভীর কণ্ঠে বলল, কখন এসেছো? আয়েশ দাঁত কেলিয়ে হেসে বলল, এই তো কাল রাতে। ফোন করলে কি গলা ব্যথা করতো? একটা ফোন দিয়ে আসা যেত না? আয়েশ আমতা আমতা করে বলল, আসলে হয়েছে কি মার বলো তো, তুই তো একটা অপারেশনে গিয়েছিস, এখন কি তোকে জ্বালানো শোভা পায়? তাই বলিনি। তার উপর তুই তো
আজ আসছিস তাই আর কি। তো আসার কারণটা কি? আরে আর বলিস না, আরুষ খুব জরুরি তলব করেছে, আশা লাগবেই। কি ডিসিশন নাকি নিয়েছে, একেবারে ফুল অ্যান্ড ফাইনাল। তাই এত তাড়াহুড়ো, অথচ দেখ যার জন্য এলাম তারই কোনো খবর নেই। আরোহী ভুল কুচকালো, মনে মনে ভাবলো এই পাগল আবার কি ফোন দিয়ে আসছে আল্লাহ জানে। আজ দম ফেলে কেন জানি আরোহীকে তার মায়ের কার্বন কপি লাগে, এত রাগী আর জেদি। মাঝে মাঝে নিজে কনফিউজড হয়ে যায় সে আসলে কে কার বাচ্চা। চাচিমা কোথায়? আরোহীর কথা শেষ হতে না হতেই পিছন থেকে কেউ বলে উঠল, চাচিমাকে দিয়ে তোমার কি কাজ? তুমি বরং তোমার কাজ নিয়ে বিজি থাকো, আমাদের খবর তোমার নিতে হবে না। বললাম কি বাসটা, তাতে তোমার তো কিছুই যায় আসে না। ফোর্স অফিসার আরোহী চৌধুরী। আরোহী পিছনে ঘুরল। একজন মাঝবয়সী মহিলা, যদিও তাকে কোনোভাবেই মাঝবয়সী মহিলা বলে মনে হয় না। এখনো যে কেউ দেখলে বলবে উনি এখনো 20 বছর বয়সী রমণী। যেমন তার গায়ের রং, তেমনি লম্বা চুল। তার এই হাদারাম ছোট বাবা কিভাবে যে এমন হুড়পড়িকে পটালো বুঝে আসে না আরোহীর। আরোহী মাথায় ক্যাপ খুলতে খুলতে এগিয়ে গেল মহিলার দিকে, পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে পড়ল, আমার জানটুসটা বুঝি আমার সাথে রাগ করেছে? সরি জানু, আমি আসলেই বিজি ছিলাম। বলেই মহিলাটির সামনে গিয়ে কানে ধরে কিউট কিউট ফেস করে সরি বলতেই মহিলাটা ঠিক করে হেসে দিল, সাথে আরোহীও হাসলো। সবে একসাথে বসলো, শুধু আরোহী বাদে। আরোহী এখানে না থাকলেও আরোহীর রুমটা সবসময় সাজানো গোছানো থাকে, হয়তো তার মা কিংবা রুষা করে থাকে। আরোহী রুমে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে কোমরের বেল্ট খুলতে খুলতে ভাবছে আসলে আরুষের ব্যাপারটা তার ঠিক বুঝে আসছে না। কি এমন জরুরি ডিসিশন যে ছোট বাবাকে আসতে হলো? কোনো নতুন কিছু করছে না তো? যদি করেই থাকে তবে করছেটা কি? রাত প্রায় অনেক হলো। চৌধুরী ভিলার ড্রয়িং রুমের দেওয়াল ঘড়িটা টং টং শব্দে জানান দিচ্ছে এখন সবে রাত 8টা বাজলো। ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করছে, অথচ রুম জুড়ে রয়েছে প্রায় 14-15 জন মানুষের উপস্থিতি। কারোর মুখে কোনো কথা নেই, সবার সামনে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আরুষ খান। আপনার ভুরুকুচকে আরুষকে পর্যবেক্ষণ করছে। আয়ুষ অপেক্ষা করছে আরুষের মুখ থেকে কিছু একটা শোনার অপেক্ষায়। শুধু আয়ুষ নয়, ড্রয়িং রুমে উপস্থিত সকলের দৃষ্টি যেন একই কথা জানান দিচ্ছে, শুধুমাত্র আরোহী ছাড়া। তার যেন এসবে কোনো ইন্টারেস্ট নেই। সোফার এক কোণে বসে পায়ের উপর পা রেখে এক মনে মোবাইল ঘাঁটছে। এখানে শুধুমাত্র তার ছোট বাবার কথাই বসেছে, নয়তো কোনো ইচ্ছে তার ছিল না। আরো সকলের দিকে এক পলক দৃষ্টি নিক্ষেপ করে ঠোঁট ভেজালো। মিরাজ ভীষণ বিরক্ত। গত 10 মিনিট যাবৎ কিছু বলবে বলে উৎসুক হয়ে বসে আছে, অথচ যে বলবে তারই কোনো উৎসাহ খুঁজে পাচ্ছে না। হাতে কাঁচের গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, তুই কি এখানে সং সাজিয়ে বসিয়ে রাখার জন্য দেখেছিস? আরুষ ঘাড় বেঁকিয়ে মিরাজের দিকে তাকালো। আমি কি তা একবারও বলেছি? তাহলে মুখে সুপারগুলো দিয়ে রেখেছিস কেন? কি বলবি বল, আমার কাজ আছে। আরুষ আর চোখে এক পলক আরোহীর দিকে তাকালো। আমি বিয়ে করব এন্ড 1 সপ্তাহের ভিতরে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করো। আরুষের কথা শুনে মিরাজের হাত থেকে পানির গ্লাসটা ঠাস করে নিচে পড়ে সাথে সাথে ভেঙে গেল, কিন্তু সেদিকে তার কোনো খেয়ালই নেই। সে তো আরুষের দিকে হাঁ করে তাকিয়ে আছে। শুধু মিরাজ না, ড্রয়িং রুমে উপস্থিত সকলের দৃষ্টি থমকে গেছে এক মুহূর্তে। সবার মনে যেন একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, এটা কি করে সম্ভব? আর ওই এতক্ষণে ভুরু কুঁচকালো, হাতটা থেমে গেল সাথে সাথে। তবে দৃষ্টি তখন মোবাইলের সীমাবদ্ধ। আয়ুষ বসা থেকে উঠে দাঁড়িয়ে আরুষের কাছে গিয়ে কপাল চেক করে দেখতে দেখতে বলল, বাপজান, তোমার জ্বরটা হয়নি তো? শরীর ভালো তো? মাথা ঘোরাচ্ছে, মাথা কাজ করছে না, অসুস্থ লাগছে? চল রুমে চল। আরুষ ভুরু কুঁচকে তাকালো আয়ুষের দিকে। আমাকে কি কোন অ্যাঙ্গেলে অসুস্থ মনে হচ্ছে তোমার চাচ্চু? আমি ঠিক আছি, আমার জ্বরও হয়নি, মাথাও ঘোরাচ্ছে না, আর আমি সুস্থ মস্তিষ্কেই বলছি। তুমি কি শিওর আরুষ? সে বেশ অনেকটা গম্ভীর কণ্ঠে কথাটা বলে উঠল আরাফ। আরুষ তার বাবার দিকে তাকালো, দীর্ঘশ্বাস ফেলে পড়ল, আমি শিওর। তা পাত্রী কোথায়? কাকে বিয়ে করছো তুমি? আমার ফ্রেন্ড, প্লাস সে এখন আমার কলিগ। আরুষের নির্লিপ্ত কণ্ঠ। আরুষের কথায় ভুরু কুঁচকে রোদসী। মনে হচ্ছে সে যেন স্বপ্ন দেখছে, না হলে এই অসম্ভব কি করে সম্ভব হলো।
কলিগ? কলিগ কে? আরুষ ভাই? আরুষ রোদসীর দিকে তাকিয়ে বলল। পুষ্পিতা সরকার। রোদসীর চোখ আপনা আপনি বড় হয়ে গেল। অবাক হওয়া কণ্ঠে বলল, ওই ঘসেটি বেগম যে সারাক্ষণ তোর সাথে আঠার মতো লেগে থাকে। ভাইয়া, তুমি তো ওই মেয়ের ছায়াও সহ্য করতে পারো না। তো এখন ওকে ভালো লাগে তাই বিয়ে করব। কাল আসবে ও এই বাড়িতে। হুট করে আরোহী দাঁড়িয়ে মোবাইলের দিকে তাকিয়ে বলল। তোমার কথা বলো, আমি বরং রুমে যাই, আমার মাথা ব্যথা করছে। বলে আরোহী সিঁড়ির দিকে অগ্রসর হতেই আরুষ বলে উঠল। আরে আরু দাঁড়া, আমার বিয়ের খবরটা পুরোপুরি শুনে তো যা। আরোহী পিছনে ঘুরে তাকালো, গমগমে গলেই বলল। বিয়েটা আপনার, আপনি লাফান না, আমাদের কেন বলছেন? আরুষ মিটি মিটি হেসে বলল। লাফাবো না, আমার প্রথমবার বিয়ে হচ্ছে। তো লাফান, আমি কি মানা করেছি? আরে বুঝিস না, ডক্টর আরুষ খানের বিয়ে বলে কথা, কত কাজ, আর আমার বিয়ের সকল দায়িত্ব তোর। আই নো তোর থেকে রেসপন্সিবল মানুষ আমি আর পাবো না, তাই আমার বিয়ের সকল দায়িত্ব তোর। আমি আর কোনো কথা শুনতে চাই না। আরোহী চোখ ছোট ছোট করে আরুষির দিকে তাকাল। আমি কাল সকালেই আমার অ্যাপার্টমেন্টে চলে যাবো, সো এসব দায়িত্ব আমি নিতে পারবো না, সরি। নো আরুহি চৌধুরী, তোমার দায়িত্ব মানে তোমার দায়িত্ব, এটা তুমি এখান থেকে করো কিংবা উগান্ডা গিয়ে করো, সেটা একান্তই তোমার ইচ্ছে। এটাতে তো আমি হস্তক্ষেপ করতে পারি না, তাই না? আরোহী কিছু বলতে নিবে, তার মধ্যে দিয়েই মাহির বলে উঠল। ছেলেটা তখন এত করে বলছে, তাহলে দায়িত্বটা তুই নিয়ে নে না আরু। এই আর এমন কি, শুধু দেখাশোনাই তো করবি। আরোহী পুরো কুচকে তাকালো মাহিরের দিকে। ও তাই নাকি মামা মশাই, তাহলে তুমিই নিয়ে নাও দায়িত্বটা, আমাকে কেন বলছো? মাহির থতমত খেয়ে গেল, আমতা আমতা করে বলল। আরে আমার অফিস আছে না, তোর তো এখন আর নেই, মিশেল ছুটি পেয়েছিস, তাই দায়িত্বটা বরং তুই নে মা। আরোহী কিছু একটা ভেবে মুচকি এসে বলল। ঠিক আছে, সবাই যখন এত করে বলছো, তাহলে ডক্টর আরুষ খানকে বাসার ঘরে ঢোকানোর আগ পর্যন্ত সকল দায়িত্ব আমার। বলে একটা ভিলেন মার্কা হাসি দিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় নিচের রুমে চলে গেল। যা দেখে আয়াত হাসলো, সে হয়তো মেয়ের মনে কি চলছে তা কিছু হলো আজ করতে পেরেছে। আরব দাঁড়াতে দাঁড়াতে বলল। শোনো আরুষ, তুমি এখন ছোট্ট নও যে তোমার উপর আমাদের সিদ্ধান্ত চাপিয়ে দেব। তুমি যথেষ্ট অ্যালার্ট এবং নিজের ডিসিশন তুমি নিজেই নিতে পারো। সাথে তুমি একজন ডক্টর, যথেষ্ট ম্যাচিওর তুমি। তাই আমার একটাই কথা, যা বলবে ভেবেচিন্তে বলবে, পরে যেন আফসোস করতে না হয়। আর তোমার ডিসিশনকে আমরা মেনে নেব। কাল তোমার কলিগকে বাসায় নিয়ে এসো। বলে আরব চলে গেল উপরে। আরবের পিছনে পিছনে মীরা উঠে যেতে যেতে আরুষের সামনে এসে দাঁড়িয়ে ছেলেকে একবার পরপরই দেখলো। ছেলেটার মনে কি চলছে সে কিছুই বুঝতে পারছে না, তবে কিছুটা একটা চলছে। এখানে মাহির ছিল নীরব দর্শক। ভাতিজার মুখের দিকে তাকিয়ে মুচকি হাসলো। উঠে যেতে যেতেই এক পলক তাকালো আরুষের দিকে। আরুষও তাকলো। দুজনের নজর দুজনেরই চোখে চোখ পড়তে হাসলো দুজন। মাহির চলে যেতেই পিছনে পিছনে রায়সাও চলে গেল। আবরার আর আয়ত নিজের রুমে চলে গেল। ড্রয়িং রুমে এখন শুধু মিরাজ, রোদসী আর আরুষ। মিরাজ চুপচাপ বসে ভাবছে। হঠাৎ পাশে কারোর অস্তিত্ব টের পেয়ে পাশে তাকালো। রায়সা দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে বলল। আরুষ ভাইয়া, কি হয়েছে বলো তো? এমন পাগলের পোলা বকছো কেন? তার উপর আরও কেউ বুঝছে, ও যে মেয়ে, এ বিয়ে না দিয়ে এই শান্ত হবে না। ভাইয়া তো চেনে না ওকে, তাহলে কেন এমন করছে? মিরাজ এক পলক আরুষের দিকে তাকালো। আপাতত সে এখন সোফার এক কোণে বসে মোবাইল ঘাঁটছে। সেটা তো বুঝতে পারছি না কি চলছে এই ছেলের মনে। ও কি আসলেই বিয়েটা করবে নাকি অন্য কোনো ছক সাজাচ্ছে? রোদসী ঠোঁট উল্টালো। আমাদের এখন লক্ষ্মী গোপাল হওয়া ছাড়া আর কিছুই করার নেই। দেখো সামনে কি হয়। আমার মন বলছে সামনে বিশাল ধামাকা আসতে চলেছে। মিরাজ নিজের ভাবনায় পড়ে গিয়েছে। আসলে এই ছেলের মাথায় চলছেটা কি? এই যে পিপি, এই হলো তোমার ছেলে হবু বউ, আর তোমার হবু বৌমা। সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাটা কানে গেল আরোহীর। বিরক্তিকর দৃষ্টিতে তাকালো সেই দিকে। অতীব আটা ময়দা মাখানো পাতলা রেড কালারের শাড়ির সাথে স্লিভলেস ব্লাউজ, কালো রঙের কম্বিনেশনটা আরোহীর ঠিক বুঝে আসলো না। তার উপর চুলের রংটা না হয় বলাই হলো।
সকাল সকাল এমন নাটকের মানে খুঁজে পেল না আরোহী। যদিও এখন সকাল বলা চলে না, বেলা এখন 11টা বাজছে। সারা রাত ভোর কাজ করে ভোর রাতে ঘুমানোর ফল হলো এত বেলা করে ঘুম থেকে ওঠা। আর খবরের কাগজ থেকে চোখ উঠিয়ে এক পলক সামনে দাঁড়ানো মেয়েটার দিকে তাকালো। মেয়েটার দিকে তাকিয়ে একটু ঠোঁট এলিয়ে হেসে পুনরায় খবরের কাগজে মুখ বুঝলো। ড্রয়িং রুমে খান আর চৌধুরী বাড়ির সকলেই উপস্থিতি। আরোহী সিঁড়ি পেয়ে অর্ধেক নেমে এদিক ওদিক তাকিয়ে রুষাকে ডাকলো। আরোহীর কণ্ঠ শুনতে পেয়ে ড্রয়িং রুমের সকলের দৃষ্টি চলে গেল আরোহীর পানে। আরোহী এক পলক সেদিকে তাকালো, পা বাড়ালো না আর ড্রয়িং রুমের দিকে রুষার দিকে তাকিয়ে ঘাড়ে আলতো চাপ দিতে দিতে বলল, রুশো শোন। রুষা আরোহীর সামনে দাঁড়িয়ে কিছু একটা ভাবতে ভাবতে বলল, দি ভাই কিছু বলবে? মাথার ঘাড়টা বেশ ধরেছে, একটু কড়াকড়ি নিকার চা বানিয়ে দে না। আমি রুমে গেলাম। আরুষ আশ্চর্য কণ্ঠে বলল, রুমে গেলাম মানে? আজ বাদে কাল বিয়ের অনুষ্ঠান, আর তুই রুমে যাবি মানেটা কি আরোহী? আরোহীর নিরস কণ্ঠ নিলিপ্ত ভঙ্গিতে সিঁড়ির রেলিং এর সাথে হেলান দিয়ে দাঁড়ালো। এখন কি আপনার মতে আমার কি লুঙ্গি ডান্স দেওয়া লাগবে নাকি? নাকি আপনার ওই মেরিনেট করা হবু বউকে পুজো করতে হবে? কোনটা মিস্টার আরুষ খান? আরুষ অবাক নিশ্চিত কণ্ঠে জানতে চাইল। মেরিনেট করা হবু বউ মানে কি? আরোহী ঠোঁট কামড়ে হাসিটা কন্ট্রোল করে বিরস মুখে বলল, আসলে আমি সবসময় দেখে আসি মাছ কিংবা মাংস রান্নার পূর্বে কিছুক্ষণ মাছ বা মাংসকে মরিচ, লবণ, হলুদ আরো হাজারো রকম মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখে। আপনার হবু বউকে দেখে তার চেয়ে কম কিছু মনে হচ্ছে না? যে পরিমাণ আটা ময়দা মাখালো তাতে তো তার চেহারাটাই বোঝা যায় না। হোয়াট এভার, আপনি আবার মনে করবেন না আমি আপনার বউকে সেধে সেধে অপমান করছি। আমি কিন্তু মোটেও অপমান করছি না, আমি জাস্ট কথার কথা বললাম। ডোন্ট মাইন্ড। আরোহীর কথা শেষ হতে না হতে রুষা মুখে হাত দিয়ে খিলখিল করে হেসে উঠল। আরোহী ঘাড় ঘুরিয়ে চোখ পাকাতেই কোনো মতনে হাসি থামিয়ে ঠোঁটে এক আঙ্গুল রেখে চুপচাপ সোজা হয়ে দাঁড়ালো। বাকি সকলের দিকে তাকিয়ে দেখে সবাই ঠোঁট টিপে হাসছে। আরোহীর কথার পরিপ্রেক্ষিতে পুষ্পিতা নামের মেয়েটা চোখ ছোট ছোট করে আরোহীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আরুষ খানের দিকে কিছুটা এগিয়ে গিয়ে হাত জড়িয়ে ধরে পড়ল, আরুষ দেখো, এই মেয়েটা আমাকে এভাবে অপমান করলো আর তুমি কিছুই বলবে না? তোমার হবু বউকে অপমান করলো, তুমি চুপ করে থাকবে? আরুষ এক পলক পুষ্পিতার দিকে তাকিয়ে হাত থেকে নিজের হাত মুক্ত করতে করতে আরোহীর দিকে তাকিয়ে বলল, আরোহী, তুই বাড়ির নতুন অতিথিকে এভাবে অপমান করতে পারিস না। ভুলে যাস না, আজ বাদে কালও এই পরিবারেরই সদস্য হবে। আরোহী গলা ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। আমি কি পারি আর কি পারি না সেটা অ্যাটলিস্ট আপনার কাছ থেকে জানতে আসবো না ডক্টর আরুষ খান? আজ বাদে কাল বিয়ে করছেন, এবার সংসারটা মন দিয়ে করলেই হয়। আরোহী পুনরায় রুষার দিকে তাকিয়ে বলল, এখন এখানে সংসেজে দাঁড়িয়ে আছিস কেন? তোকে না বললাম কখন জানতে, মাথা ব্যথা করছে আমার। রুষা মাথা নাড়িয়ে রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, তুমি রুমে যাও, আমি নিয়ে আসছি। আরোহী সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে পিছনে ফিরে আরুষির দিকে তাকিয়ে বলল, আপনার বিয়েতে কি কি ইভেন্ট হবে আর কি কি দরকার তার একটা চার্ট আমাকে করে দিবেন। আমি পরে শিডিউল ঠিক করে নিব। বাসর ঘর পর্যন্ত নেওয়ার দায়িত্বটা যখন নিয়েছি সেই দায়িত্ব আমিই পালন করব। আর আরোহী চৌধুরী কখনো নিজের কথা হেরফের করে না। বলে আরোহী সিঁড়িতে উঠে নিজের রুমে চলে গেল। আরুষ এক দৃষ্টিতে আরোহী যাওয়ার দিকে তাকিয়ে রইল। মেয়ে যখন দায়িত্ব নিয়েছে তখন সে তার দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করবে। চিন্তা করিস না, তোর বিয়ে দিয়ে তবে ক্ষান্ত হবে সে। পিছনে থেকে আবরারের কণ্ঠ শুনতে পেয়ে পিছনে ফিরে তাকালো আরুষ। এবার তার মনে হচ্ছে আরোহী যে মেয়ে, সত্যি সত্যি বাসর ঘরে না ঢুকিয়ে শান্ত হবে না সে। আরুষ মুচকি এসে বলল, সেটা তো আমিও চাই। বুড়ো হয়ে যাচ্ছি তো। তোমাদের দাদা ডাকও তো শোনার সময় হয়ে গেল। আর কত অপেক্ষা করবে? মেয়েটাকেও তো বিয়ে দেওয়ার নাম করছো না। আরুষের কথা শুনে আবরার বিরস মুখে বলল, সেই সাহস কি আমার আছে নাকি? যেমন মা তেমন তার মেয়ে, রাগ যেন নাকের ডগায় নিয়ে ঘোরে। ও যতদিন না বিয়ের কথা বলছে কারো সেই সাধ্য আছে নাকি? আর চোখে তাকালো আবরারের দিকে, যা দেখে আবরার বেকল মার্কা একটা হাসি দিল। আরুষ পুষ্পিতাকে সোফায় বসতে ইশারা করে নিজেও সোফায় বসতে বসতে বলল, হে হে, সেই আশায় বসে থাকো। আয়েশের কথায় আয়েশ গাছাড়া ভাব নিয়ে আড়মোড়া ভেঙে বলল,
তার বিয়ে নিয়ে তোর মাথা ব্যথা কেন? নিজের চরকায় তেল দে আরুষ। মীরা রান্নাঘর থেকে কিছু বিস্কিট আর ফল এনে ঠাস করে টি টেবিলে রাখলো। ছেলের বউ হিসেবে পুষ্পিতাকে তার মোটেও পছন্দ না, তবে কি আর করার, কিছু বলতেও পারছে না। ছেলে বড় হয়েছে, নিজের ভালো এখন না হয় নিজেই বুঝুক। আরুষ মায়ের দিকে মুচকি এসে তাকালো। সেও যে ব্যাপারটা বুঝতে পারেনি তা কিন্তু না। বেশ কিছুক্ষণ কথাবার্তা শেষে আরুষ পুষ্পিতাকে বাহির পর্যন্ত এগিয়ে দিয়ে এসে ড্রয়িং রুমে বসলো। ড্রয়িং রুমে আপাতত সে আর তার চাচা মানে মাহির খান ছাড়া আর কেউ নেই। আরুষ মাহিরের গা ঘেঁষা দিয়ে বসলো, ফিসফিস করে বলল, কি মনে হয় চাচু, প্ল্যান কি ফ্লপ হবে? সোফায় গা হেলিয়ে চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, বাইন চার্জ এর লাইসেন্স নাই বাসাধন। আরুষ আরুষ চুপ করে গেল। বাই এনি চান্স যদি প্ল্যানটা ফ্লপ করে তাহলে তো শেষ। নিজের রুমে ল্যাপটপে কাজ করছে আরুহি। হঠাৎ দরজা লাগানোর শব্দে নড়চড় উঠল সে। পিছনে না ঘুরে তাকিয়ে বলল, কিরে রুশো, এখনই না চা দিয়ে বকবক করে গেলি? আবার কি দরকার এখানে? পিছন থেকে কারোর কণ্ঠ শোনা গেল না। কড়া পারফিউমের গন্ধ জানান দিচ্ছে এখানে রুষা নেই, আছে অন্য কেউ। আরোহী ভুরু কুচকে পিছনে তাকালো, ল্যাপটপ বিছানে রেখে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, কি ব্যাপার ডক্টর আরুষ খান, হঠাৎ আমার রুমে? আরুষ কোনো কথা বলছি না, ধীরে ধীরে এগিয়ে আসছে আরোহীর দিকে। আরোহী যেহেতু বিছানার সাথে লেগে দাঁড়িয়ে আছে, সেহেতু পিছনে যাওয়ার কোনো স্টেপ নেই। আরোহী অগত্যাই নিজের জায়গায় স্থির দাঁড়িয়ে রইল। আরুষ এগিয়ে এসে আরোহীর মুখোমুখি দাঁড়ালো। কিছু বলবেন? কেন এমন করছিস আরু? আরোহী ভুরু কুচকে বলল, কেমন করছি? সবকিছু এত স্বাভাবিক কিভাবে নিচ্ছিস তুই? এতটা স্বাভাবিক কেন যেন আমার অস্বাভাবিক লাগছে আরু। অস্বাভাবিক লাগার কারণ তো আমি দেখছি না আরুষ খান, অলওয়েজ ওয়েল। আরোহী দু কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, না, স্বাভাবিক না। তুই কিছু লুকাচ্ছিস আরোহী। কি লুকাচ্ছিস বল? তুই না বলতি আমার অনুমান কখনো মিথ্যা হয় না। আরোহী আরুষের কাছ থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, এটা সম্পূর্ণ আপনার বদ্ধ ধারণা আরুষ খান। সবকিছু ঠিক আছে, আর কয়েকদিন পর আপনার বিয়ে। এখন অন্য একটা মেয়ের রুমে ঢুকে দরজা লাগিয়ে দেওয়াটা নিশ্চয়ই ভালো লক্ষণ না। চলে যান আপনি। তুই এমন কেন করছিস আরু? তোর কি একটু কষ্ট হচ্ছে না? আরোহী মুচকি হাসলো, না। মিথ্যা কথা আরু, তোর কষ্ট হচ্ছে, কিন্তু ওই যে অভিমান আর ভুল বোঝা, ওটাই তোকে সেটা বুঝতে দিচ্ছে না। আমি জানি তুই আমাকে আমার থেকেও বেশি ভালোবাসিস, কিন্তু তুই তো তা মানতেই নারাজ। শোন আরু, ভালোবাসা হচ্ছে একটা বই, আর ভুল বোঝাবুঝি আর অভিমান হলো তার একটা পৃষ্ঠা। কাউকে যদি সত্যি মন থেকে ভালোবাসিস, একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ফেলে দিস না। বলে আরুষ দরজা খুলে বেরিয়ে গেল। আরোহী ধপ করে বিছানায় বসলো। কি করবে সে, কি করা উচিত তার, কিছুই যেন বুঝতে পারছে না সে। মাকে যে এখন খুব বেশি দরকার তার। মায়ের কাছে নাকি সব প্রশ্নের উত্তর থাকে, তাহলে তার প্রশ্নের উত্তরটাও নিশ্চয় থাকবে। আসতে পারি? চিরচেনা কণ্ঠ শুনতে পেয়ে হাতের গতি কমিয়ে এলো আরোহীর। ল্যাপটপে তখনও কাজ করছিল। প্রথমে ভাবলো হয়তো ভুল শুনেছে, তাই পুনরায় মনোযোগ দিল, ফাইলটা কমপ্লিট করছে। অনুমতি ছাড়াই কি প্রবেশ করবো নাকি রুহি? যদি আমি অনুমতি ছাড়া কারো রুমে প্রবেশ করি না, তবু তোমার রুমে আসতে তো পারি, কজ ইউ আর মাই লিটল ডটার। আরোহী থমকে গেল, সাথে থমকে গেল তার হাতের গতিও। স্ট্যাচু হয়ে বসে রইল কতক্ষণ। কণ্ঠের রেশটা কাটতে পিছনে ঘুরে তাকালো সে। চোখে চশমা আর কালো শাড়ি পরা একটা অপূর্ব রমণী তার চোখের সামনে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে। আয়াত এক ভুরু উঁচ করে মেয়ের ভাবগতি বোঝার চেষ্টা করছে। কি হলো? ওভাবে কি দেখছো রুহি? আজ কি সুন্দর লাগছে আমায়। আরোহী চমকের উপর চমক খাচ্ছে। এত পরিমাণ অবাক হচ্ছে যে কথাগুলো ঠিকভাবে হজম হচ্ছে না। চোখ বড় বড় করে শুধু তাকিয়ে রইল মায়ের দিকে। আর ভেতরে ঢুকে বিছানার উপর বসে এদিক ওদিক তাকিয়ে বলল, এত বড় হয়েছো, এখনো নিজের রুমটাও গোছাতে শিখুনি। আবার তুমি বুঝি স্পেশাল ফোর্স অফিসার? যদিও আমি তেমন একটা গোছানো ছিলাম না, তোমার বাবাই আমাকে সব শিখিয়েছে। আমার আচরণ যখন আয়ত্ত করেছো, স্বভাবটাও আমার ব্যতিক্রম হওয়ার উপায় কি? আরোহী ভুল কুচকে মায়ের কথা শুনছে। হঠাৎ মায়ের কর্কশ কথায়
কথা মনে পড়ে মনটা পিছিয়ে উঠল আরোহীর। আয়াতকে পাত্তা না দিয়ে আবার ল্যাপটপ নিয়ে বসে পড়লো যেন। রুমে সে ছাড়া আর কেউই নেই। মেয়ের এমন আচরণে আয়াত হাসলো। সে জানতো এত সহজে এই মেয়ে মানবে না। এই মেয়ের এত জেদ যে সামনে কিছু কথা বলার জন্য দেশ ছেড়েছে, কথা বলা বন্ধ করেছে, এমনকি দেশেও ফিরতে চায়নি। অনেক তো হলো, মান অভিমান আর কত। এবার না হয় মা হয়ে মেয়ের অভিমান ভাঙ্গালো। আয়াতকে আরোহীর সামনে দাঁড়ালো। কি ব্যাপার রুহি, তুমি আমাকে ইগনোর করছো? আরোহী শুনেও যেন শুনিনি, এক মনে ল্যাপটপ ঘেটে যাচ্ছে। এত ঘাড় টেরা কিভাবে হলে তুমি? আমাকে দেখো, আমি কি এত টেরামো করি? আরোহী এক ভ্রু উঁচু করে মায়ের দিকে তাকালো, হাস্যকর। বলে পুনরায় নিচে তাকালো। তুমি জানো তোমার এখন পুরোপুরি ম্যাচুরিটি আসেনি, বাচ্চামি। তুমি জানো আমি একজন অফিসার, আর একটা টিম সামলাতে দক্ষতা প্রয়োজন পড়ে, বুদ্ধি লাগে। এগুলো বানের জলে ভেসে আসে না। আমার নাকি ম্যাচুরিটি আসেনি, আমি নাকি বাচ্চা। রাগে ফোঁস করতে করতে কথাগুলো বলল আরোহী। আয়াত হাসলো। আরোহীর পাশে বসে তার কোল থেকে ল্যাপটপটা নিয়ে বন্ধ করে পাশে রাখলো। আরোহীর মুখটা আলতো হাতে ধরে পড়লো। মায়ের কথা মনে পড়ে না বুঝি? আরোহী নিজের মুখ ঘুরিয়ে নিল। আয়াত আরোহীকে মুখোমুখি বসিয়ে তার মুখটা আঁচলে তুলে পড়লো। মায়ের কথা মনে পড়ে না বলো? না, এটা তো রুহির মনের কথা। আমি জানি আমার রুহি তার মাকে খুব ভালোবাসে, খুব মিস করে, কিন্তু মা তো তার রুহিকে স্ট্রং দেখতে চায়। সেটা কি তার রুহি জানে? জানার দরকার নেই। রুহি কি বলতে পারবে রুহির মা কেন রুহির সাথে এতদিন কথা বলেনি? আরোহী ভুরু কুঁচকে মায়ের দিকে তাকালো। আয়াত মুচকি হাসি দিয়ে বলল, কারণ রুহির মা চায় রুহি তার মাকে ছাড়া থাকা শিখুক। রুহির মা জানে তার আরো আগেই ছোট্ট পরীর মান ভাঙানোর দরকার ছিল, কিন্তু রুহির মা তো তা করেনি। কারণ তার মেয়ে পরিবেশ অনুকূলে থাকতো, যেমন শক্ত থাকতে পেরেছে, তেমন পরিবেশের প্রতিকূলেও থাকলেও যেন শক্ত থাকতে পারে। কিন্তু রুহি তো জানেই না তার মা তাকে কত ভালোবাসে, কত মিস করে। কিভাবে জানবে? তার রুমে তো হাইট ক্যামেরা ছিল, সেটা তো রুহি এত বড় ফোর্স অফিসার হয়েও ধরতে পারেনি। রুহির মা তো রুহিকে সর্বত্র চোখে চোখে রেখেছে। সে কখন কোথায় যায়, কি খায়, সব দিকে খেয়াল রেখেছে, কিন্তু তা তো রুহি জানেই না। আরোহী চোখ বড় বড় করে তার মায়ের দিকে তাকিয়ে রইল। তার নাকের ডগা দিয়ে এত কিছু হয়ে যায় আর সে টেরি পায় না। আরোহী জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, বাই এনি চান্স তুমি আমার পেছনে লোক লাগাওনি তো? আই মিন বডিগার্ড? আয়াত মাথা তুলিয়ে হেসে বলল, লাগিয়েছো তো? আমি বুঝতেই পারিনি। বললাম না তোমার সেই বুদ্ধি এখন হয়নি। রুহি যে তার মায়ের জন্য মন খারাপ করে, পুতুলের সাথে চাঁদের সাথে কথা বলতো, তাও কিন্তু রুহির মা জানে। আরোহী কাঁদো কাঁদো দৃষ্টিতে আয়াতের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। আয়াত মুচকি হেসে আরোহীর মাথা টেনে বুকে জড়িয়ে ধরল, এমন ভাবে যেন আরোহী ছুটতে না পারে। আরোহী কিছুক্ষণ ছোটার জন্য চেষ্টা করে পরে স্থির হয়ে মায়ের বুকে সেটে রইল। মিনমিনিয়ে কণ্ঠে বলল, তুমি জানো তুমি খুব খারাপ মা। আয়াত আরোহীকে আরেকটু শক্ত করে ধরে বলল, জানি আমি পৃথিবীর সবচেয়ে খারাপ, খুব খারাপ। মা খুব খারাপ। বেশ অনেকক্ষণ পর আরোহী মুখ তুলে তার মায়ের দিকে তাকালো। তুমি জানো? না, তা তো জানি না। আরোহী ঠিক করে হেসে দিল। ছোটবেলায়ও আরোহী যখন আয়াতকে বলতো আম্মু জানো, তখন আয়াত একই কথা বলতো। আরোহী মিটমিট করে হেসে বলল, না বলে জানবে কি করে? আয়াত মুচকি হেসে বলল, সেটা তো আমার হোক কথা, না বললে জানবো কি করে? আরোহী মুখটা সিরিয়াস ভাব করে বলল, আমি না একটা বিষয়ে বেশ কনফিউজ আম্মু। কোনটা? আরুষের বিষয়? আরোহী চমকে তাকালো মায়ের দিকে। আজ পর্যন্ত সব কথা যেন তার আগে তার মা বুঝে ফেলে। তুমি কি করে বুঝলে আমি এই বিষয়ে কথা বলবো? আমি তোমার মা, তুমি আমার মা নও। তুমি আমার মেয়ে, তাই তোমার মনে কখন কি চলতে পারে আমি খুব ভালো করেই বুঝতে পারি। আমি তোমাকে জিজ্ঞেস করবো না কি হয়েছে, তবে এইটুকু বলতে পারি যা করবে ভেবে করবে। যে ভুল করে তাকে ক্ষমা করা যায়, তবে যে অন্যায় করে তাকে না। যদি তুমি একান্তই কিছু চাও আর সেটা তোমাকে তোমার সঠিক মূল্য না দেয়, কিংবা আগের করা
ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চায়, তবে তুমি বুদ্ধি খাটিয়ে ওকে শাস্তি দিবে। আমি বলিনি তাকে তুমি ক্ষমা করো। তবে তোমার ইচ্ছা যদি শাস্তি দিয়ে ক্ষমা করতে চায়, করতে পারো। তোমার যদি মনে হয় একবার যে অন্যায় করেছে সে অন্যায় সে বারবার করতে পারে, তবে তুমি সে বিষয়ে নিশ্চিত হও যে সে সত্যিই অনুতপ্ত। তারপর পদক্ষেপ নাও। আই থিংক তুমি বুঝতে পেরেছো। আরুই কিছুক্ষণ মায়ের কথাটা ভেবে চোখ চকচক করে উঠল, মায়ের দিকে তাকিয়ে বলল, সবাই ঠিকই বলে পৃথিবীর সকল সমস্যার সমাধান একমাত্র মায়ের কাছেই পাওয়া যায়। বিয়েটা হতে দাও আম্মু। আরুষের গায়ে হলুদের দিন রাতে আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের হাতটা ফোল্ড করতে করতে মায়ের উদ্দেশ্যে কথাটা বলল আরভি। খানিক বাদে হলুদের অনুষ্ঠান শুরু হতে যাবে। গায়ে হলুদের অনুষ্ঠান? কালো রঙের শাড়িটা পরলে রুহি? শাড়িটাই নাই বা পরো, অন্য রঙটা পরতে পারতে। আরোহী পিছনে ঘুরে তাকালো। বিয়েটা আমার নয় আম্মু, বিয়েটা আরুশ খানের, তাই লাল নীল হলুদ রংগুলো সেই পড়ুক। আমি যাই পড়ি না কেন কোনো সমস্যা নেই। তার উপর যত তাড়াতাড়ি সম্ভব অনুষ্ঠান শেষ করতে হবে। কাল আমার ফ্লাইট, লন্ডন ব্যাক করবো আমি। আরো আগেই যেতে চেয়েছিলাম কিন্তু বিয়েটার জন্য আটকে গিয়েছিলাম। কাল বিয়েটা কমপ্লিট করে তারপর বের হব। তখন তো আর কেউ বলতে পারবে না যে আরোহী চৌধুরী নিজের কথা রাখতে জানে না। আর ভুল কুচকে তাকালো মেয়ের দিকে। চলো যাবে মানে? আগে বলেননি তো। আরোহী মুচকি হেসে মাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আম্মু আমি নিজের ইচ্ছেতেই যেমন আসিনি, নিজের মতে যেমন থাকিনি, তেমনি ওনের উপর ভিত্তি করে চলে যেতে হবে। নোটিশ এসেছে আমার 1 সপ্তাহ আগেই, তবে আমি ছুটি আরো 1 সপ্তাহ বাড়িয়েছিলাম। কালই শেষ দিন, যেতে তো হবেই। সরকার তো আর আমার মামা হয় না যে ভাগ্নি বলে 7 মা। আর দীর্ঘশ্বাস ছেড়ে এক হাত দিয়ে আরোহীর গাল স্পর্শ করলো। হ্যাঁ বুঝলাম, চলো যাবে। যখন ধরে বেঁধে রাখার কোনো মানেই নেই। তা আবার কবে আসা হবে শুনি? আরোহী মায়ের কাঁধে থুতনি রেখে বলল, আম্মু এখন আমি বেরই হইনি, তাই তার আগে তুমি বলছো কবে আসবো? আম নট শিওর আম্মু, তবে আসবো আমি। তাহলে ঠিক আছে, সমস্যা নেই। যাও, আর সাবধানে থাকবে, ঠিক মতো খাওয়া দাওয়া করবে। খাওয়ার নিয়ে কিন্তু তোমার সকল অবহেলা, আমি কিন্তু এটা মানবো না। ফের এমনটা হলে কান ধরে লন্ডন থেকে নিয়ে আসবো। আরোহী খিলখিল করে হেসে উঠল। ঠিক আছে, যাও নিয়ে আসো। আরোহী হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে সন্ধ্যা 7টা। আজকে তারা দিতে দিতে বলল, মা তাড়াতাড়ি চলো চলো চলো, তোমার ভাতিজার গায়ে হলুদ শুরু হয়ে গেল বলে। এক ফুরকুচকে মেয়ের দিকে তাকালো। কি চলছে? কি এই মেয়ের ফোনে ভেবে পাচ্ছি না আমি। আরোহী আয়াতকে নিয়ে নিচে নেমে এলো। প্যান্ডেল স্টেজ সব চৌধুরী বাড়িতেই করা হয়েছে, যা একমাত্র রুষার আবদার। আরোহী স্টেজের কাছে যেতে প্রথমে তার চোখে পড়ে অনুষ্ঠানের মধ্যমণি আরুষ আর পুষ্পিতার ওপর। দুজনে হালকা হলুদ আর সবুজের কম্বিনেশনের কাপড় পরেছে। আরুষের পরনে সবুজ পাঞ্জাবি, তার উপর হলুদ সুতোর কাজ, আর পুষ্পিতা পরেছে সবুজ রঙের লেহেঙ্গা, যার উপর হলুদ সুতোর আর জরির কাজ। যদিও লেহেঙ্গাটা আরোহীরই পছন্দ করা, আর আরোহীর পছন্দ খারাপ হবে তা তো অস্বাভাবিক। আরোহী এক পলক আরুষের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল, যা আরুষের চক্ষুগোচর হলো না। আরোহী প্যান্ডেলের এক কিনারে চেয়ার টেনে বসে পড়ল। স্টেজের সামনেই নাচ গানের অনুষ্ঠান হচ্ছে। আরুষ খানের বিয়ে বলে কথা, জমজমাট তো হবে। আরোহীর যদিও বা এসবে কোনো প্রকার ইন্টারেস্ট নেই, তাই সে কানে হেডফোন গুঁজে এক মনে মোবাইল ঘাটছে। হঠাৎ পিছন থেকে কেউ আরোহীর এক কানের হেডফোন খুলে নিজের কানে পড়তে পড়তে বলল, রাতের বেলা সুন্দরী মেয়েদের একা একা থাকা ভালো লাগে, ভূতে ধরে। পরিচিত কণ্ঠ শুনতে পেয়ে পাশ ফিরে তাকালো আরোহী। এই মুহূর্তে এখানে তিহানকে সে মোটো আশা করেনি। বুড়ো কুচকে তাকালো আরোহী। শুভ্র রঙের পাঞ্জাবিতে ছেলেটাকে বাচ্চা বাচ্চা লাগছে। এখন তো আরোহী নিজেকেই বুড়ি বুড়ি লাগছে। এই ছেলের সাথে কেউ দেখলে নির্ঘাত বড়বন টরবন বলার অস্বাভাবিক কিছু হবে না বোধ হয়। কে বলবে এই ছেলে আরোহীকে জ্বালে? এভাবে তাকিয়ে থেকো না সুন্দরী, বুকে বড় ব্যথা হয়। আরোহীর ভুরুজোর আরো কুচকে গেল। ছেলে বলে কি? চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে কথাগুলো বলে মুচকি মুচকি হাসতে লাগলো তিহান। ফ্লার্ট করা হচ্ছে? আর ভূতে আমাকে না আপনাকে ধরবে মিস্টার তিহান রহমান? সোজা হয়ে বসলো সে। না তো, একদম না। আমি ফ্লার্ট করব, তাও তোমার সাথে? সেই সাধ্য কি আমার আছে? তিহান আরোহীর দিকে ঘুরে বসলো।
এই শুনছো? আরোহী বাঁকা চোখে তাকিয়ে বলল। এটা কোন ধরনের ভাষা, সুন্দর করে বলেন। তিয়ান খানিকটা চিন্তিত হয়ে বলল। আরে রাখো ওইসব কথা। শুনলাম আরুশ খান নাকি তোমায় ভালোবাসে, কথাটা কি সত্যি? আরোহী চমকে তাকালো তিহানের দিকে। আপনাকে কে বললো? আর আরুশ খান আমাকে কেন ভালোবাসতে যাবে? তার চেয়ে বড় কথা, আজ আরুশ খানের গায়ে হলুদ, আজ বাদে কাল বিয়ে। এইসব কথার কোনো মানেই হয় না। তিয়ান মুখটাই সিরিয়াস ভাবে নিয়ে খানিকটা ভেবে বলল। আজ বাদে কাল বিয়ে হবে, কিন্তু হয়তো আর যায়নি। খেলার মোড় যে কোনো সময় যে কোনো অ্যাঙ্গেলে ঘুরে যেতে পারে, বলা তো আর যায় না। আর আমি তোমার থেকে বছরখানেক এর বড় হতে পারি। আমাদের এই ডিস্টেন্স যেহেতু খুব বেশি না, তাই আমাদের মনের পরিবর্তনটাও আংশিক একই হতে পারে। আমার যতদূর মনে হচ্ছে তুমি আরুষকে পছন্দ করো। আরোহী পুরো কুচকে তাকালো তিহানের দিকে। ছেলেটা হঠাৎ এমন কথা বলছে কেন বুঝতে পারছে না আরোহী। যত সব ফালতু কথা। দেখুন তিহান রেহমান, এসব ভ্যালুলেস কথার কোনো মানেই হয় না। যেটা হচ্ছে আমাদের তা হতে দেয়াই উচিত। তার উপর কাল আমার ফ্লাইট, লন্ডন ব্যাক করব, আবার কবে দেশে আসি বলা তো যায় না। তাই আমি মোটেও চাচ্ছি না এসব কথা তুলতে। তিয়ান সশব্দে হেসে উঠে পড়ল। ঠিক আছে, ঠিক আছে, আর বলবো না। তবে আমার মনে হচ্ছে লাস্ট মোমেন্টে না সারপ্রাইজিং কিছু হয়ে যায়। কিচ্ছু হবে না, চুপচাপ বসে দেখেন। তিয়ান এবার বসা থেকে উঠতে উঠতে বলল। আচ্ছা চলুন, সবার তো মনে হয় হলুদ লাগানো শেষ, আমরা দুজনেই বাকি। আমরাও একসাথে হলুদ লাগিয়ে আসি। আরোহী কিছু একটা ভেবে তিহানের কথায় সায় জানিয়ে বলল। চলুন। বলে আরোহী উঠেই স্টেজের দিকে হাঁটতে লাগলো, পিছনে পিছনে তিহান। আরুষ এতক্ষণ যাবৎ আরোহী আর তিয়ানকে লক্ষ্য করছে। সে প্রথম থেকেই দেখছে বলা যায়। আরুষ নিজের হাতের মুঠো শক্ত করে রাগ নিয়ন্ত্রণের চেষ্টায় আছে। আরুষের শুধু মনে হচ্ছে তার প্ল্যান ফ্লপ হয়ে না যায়। আরোহী আর তিয়ান আরুষের কাছে আসলো। আরোহী হাতের আঙ্গুলে অল্প একটু হলুদ নিয়ে আরুষের হাতে দিয়ে উঠে এলো। আরুষ আরোহীকে শুধু লক্ষ্য করছে, চোখ মুখ শক্ত করে আছে সে। কষ্ট পাচ্ছে না কি খুশি হচ্ছে কিছুই যেন বোঝা যাচ্ছে না। আরোহী চলে যেতে তিয়ান এগিয়ে এসে আরুষের পাশে বসলো। আরুষ ফুরকুচকে তিহানের দিকে তাকাতে তিয়ান একটা ডেভিল মার্কা হাসি দিয়ে বলল। পরনারীর দিকে দৃষ্টিপাত করা ভালো লক্ষণ নয় রে ডক্টর। এই যে পাশেই আপনার পার্সোনাল নারী বসিয়া আছেন, তাহার দিকে চাহিয়া থাকেন। আল্লাহ সওয়াব দিবে, তবে এখন না, কিন্তু আগামীকাল বিবাহের পরবর্তীতে। আরুষ ফুরকুচকে তাকালো তিহানের দিকে। পিঞ্চ মারা হচ্ছে আমাকে। তিয়ান ঘাড় বেঁকিয়ে বলল। নহে, একদম নহে। গুরু চণ্ডালী দোষটা যেন গেল না। তিয়ান হাসলো। আরুষও কিছু একটা ভেবে সামনে তাকালো, মুখে তার বাঁকা হাসি বিদ্যমান। অন্তিম মুহূর্তে এমন বউ পালিয়েছে হাঁকটাকে ঘুম ছুটে যায় আরোহীর। সব কাজ শেষ করে বিয়ের ব্যবস্থা করেই রুমে এসে শুয়েছিল আরোহী। শুধু বউকে স্টেজে এনে বিয়ে পড়ানোটাই বাকি ছিল। ভালো লাগছিল না বলে আরোহী নিজের রুমে চলে এসেছিল। এত হাঁক ডাক শোরগোল শুনে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো আরোহী। ভুরকুচকে পুনরায় কথাগুলো শোনার চেষ্টা করলো, কিন্তু না, আর শোনা গেল না। তবে নিচ থেকে শোরগোলের আওয়াজটা এখনো আসছে। আরোহী ভুরকুচকে তার রুমের রাখা দেওয়াল ঘড়ির দিকে তাকালো। বেলা এখন দুপুর পড়িয়ে 3টা বাজতে চললো। আরোহী দ্রুত ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুম জুড়ে অনেক মানুষের আনাগোনা। আরোহীকে দেখে রোষা দৌড়ে আসলো তার কাছে। আরোহী ফুলকুচকে রোষার দিকে তাকালো। রোষা আরোহীর কানের কাছে গিয়ে ফিসফিস করে পড়ল। এ ভাই, জানো কি হয়েছে? আরোহী রোষার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। কি? রোষা মুখ টিপে হেসে উঠল। বউ পালিয়েছে। আরোহীর পুরোজোড়া আরো কুচকে গেল। বউ পালিয়েছে মানে? মানে রুম থেকে যখন বউ আনতে গেলাম বিয়ে পড়ানোর জন্য, ওমা, গিয়ে দেখি বউ নেই, ফুরুত হয়ে উড়ে গেছে। আরোহী চিন্তিত দৃষ্টিতে চারপাশটা এক পলক চোখ বুলালো, কিছুটা ভেবে পড়ল। আরুষ খান কোথায়? রোষা নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ল। কোথায় আবার? বউ খুঁজতে গেছে। তুমি জানো মামিমা বউ পালিয়েছে খবর শুনে কি বলেছে? কি? আলহামদুলিল্লাহ, আপদ বিদায় হয়েছে বলে রোষা কিটকিটে হেসে উঠল। আরোহীর মুখের কোনো এক্সপ্রেশন বোঝা গেল না। আরোহী কিছুক্ষণ থম মেরে থেকে বলল। রুশো? দি ভাই।
তোরা কি করে বুঝলি যে বউ পালিয়েছে? এমনও তো হতে পারে যে সে কোথাও কাজে গিয়েছে, খানিক বাদে চলে আসবে। রুষা আরুহির দিকে তাকাতেই আরুহি ভুরু কুচকে বলল। হতেই তো পারে। রুষা দাঁত কেলিয়ে বলল। না, হতেই পারে না, কারণ বউ পালানোর পর কি তার মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছে যে সে এই বিয়ে করতে পারবে না। কাকে জানালো শুনি? আর কিভাবে জানালো? আরে আরুষ ভাইয়াকে মেসেজ দিয়েছে যে সে আরুষকে বিয়ে করতে পারবে না। আরুষ ভাইয়াকে নাকি তার ভালো লাগে না, এতদিন যা ছিল তা নাকি শুধু অ্যাট্রাকশন। সে নাকি অন্য কাউকে ভালোবাসে, তাই তার পক্ষে এই বিয়ে করা সম্ভব না। আহারে আমার ভাইটা এত সুদর্শন হয়ে লাভটা কি হলো? শেষমেশ হবু বউয়ের কাছেই রিজেক্ট তকমাটা পেয়ে গেল। তা আরুশ খানকে যেহেতু মেয়ে নিজেই রিজেক্ট করেছে, সেখানে মেয়েকে খুঁজতে যাওয়াটা নেহাত হাস্যকর না? আমার কাছে তো তাই মনে হচ্ছে। রুষা খানিকটা চিন্তা করে বলল। ঠিকই তো, আরুষ ভাইয়া আবার মেয়েকে খুঁজতে গেল কেন? বাট হতেই পারে অন্য কোনো কারণ। এতদিন এত মেয়েকে রিজেক্ট করে শেষমেশ বিয়ের পিড়িতে নিজেই রিজেক্টেড। আহারে বড় আফসোস হয়। রুষার আফসোস কতটুকু আরোহীর কান পর্যন্ত গিয়েছে সেটা আরোহী বলতে পারবে। সে তো ভাবছে অন্য কথা। আদে তো কি পুষ্পিতা নামের মেয়েটার বিয়ের আসর ছেড়ে পালিয়েছে, নাকি এর পিছনে অন্য কোনো কাহিনী আছে? আহারে, এত এত আয়োজন বেচতে গেল, মেয়েটার বুঝি কাণ্ডজ্ঞান নেই। বিয়ে যখন করবে না, অযথা ছেলেটার মন নিয়ে খেললো কেন? বলির হারি ভাই। মান সম্মান বুঝি আর কিছুই রইল না। এমন অনেক কথায় চারপাশ থেকে আরোহীর কানে এলো। আমাকে এভাবে আটকে রেখেছো কেন আরুষ? একটু পর তো তোমার আর আমার বিয়ে, তাই না? কথাটা বলে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকালো পুষ্পিতা আরুষের দিকে। আরুষ তার সামনেই বসা, তবে কথাটা কতটুকু তার কান অবধি পৌঁছাতে পেরেছে সেটা বলতে পারবে না, কারণ আপাতত আরুষের কানে হেডফোন গুঁজে দেওয়া, চোখ বন্ধ করে পিছনে হেলান দিয়ে আছে। এক মনে গান শুনছে হয়তো। একটা পুরাতন ভাঙা দোতলা বাড়িতে একটা শক্তপোক্ত চেয়ারের সাথে বাঁধা পুষ্পিতা। বাঁধা বলে ভুল হবে, শুধু পেঁচিয়ে রাখা। আরুষ জানে পুষ্পিতা বড়লোক বাবার দুলালি, এটুকুই গিফট সে খুলতে পারবে না। পুষ্পিতার জায়গায় আরোহী থাকলে ব্যাপারটা অন্যরকম হতো। আরোহীর ক্ষেত্রে 3টা দড়ি দিয়ে শক্ত বাঁধন দিল, আরোহীকে বিশ্বাস নেই। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ আরুষ? আমি তোমাকে কিছু বলছি। পুষ্পিতা খানিকটা জোরে বলে। আরুষ চোখ খুলে তাকালো। পুষ্পিতার দিকে ভুরু কুচকে তাকিয়ে বলল। আমাকে কিছু বলছো? পুষ্পিতা এবার ছোটার জন্য নড়াচড়া করতে করতে বলল। আমাকে এভাবে বেঁধে কেন রেখেছো? আমাকে বেঁধে রাখার কারণটা কি জানতে চাচ্ছি। আরুষ সোজা হয়ে বসলো। তোমার সাথে আমার ঠিক কী ধরনের কথা হয়েছিল? পুষ্পিতা আমতা আমতা করে কিছু বলতে নেবে, তৎক্ষণাৎ আরুষ সোজা হয়ে বসে বলল। থাক, তোমার আর কষ্ট করে বলতে হবে না, আমি বলছি। তোমাকে বলেছিলাম বিয়ের দিন সকালে বাড়ি থেকে বের হয়ে যেতে, কিন্তু তুমি কি করলে? আমাকে উল্টো ফাঁসানোর চেষ্টা করলে। কিছুটা থেমে পুষ্পিতার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল। বাট তুমি হয়তো ভুলে গেছো তুমি কার কথার অবাধ্য হচ্ছ। আরুষ খান অবাধ্যতা একদম পছন্দ করে না মিস পুষ্মিতা। আমাকে বিয়ে করার এত শখ, আমার চালে আমাকেই বাজিমাত করবে ভাবলে কি করে? পুষ্পিতা বেশ ভয় পেয়ে গেছে। তার মুখ দেখে বোঝা যাচ্ছে। কাঁদো কাঁদো দৃষ্টিতে আরুষের দিকে তাকিয়ে বলল। আমাকে ক্ষমা করে দাও আরুষ, আমি বুঝতে পারিনি তুমি আরোহীকে এতটা ভালোবাসো, আসলে আমি বুঝতে পারিনি। ক্ষমা করে ছেড়ে দাও প্লিজ। আরুষ চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল। হুম, ছাড়বো, ছেড়ে তো দিবই, আগে বিয়েটা করি, তারপর না হয় ভেবে দেখবো। তুমি আমাকে সাহায্য করেছো তাই আজ তোমাকে বাঁচিয়ে রাখলাম, নয়তো আরুষ খান কি করতে পারে সেটা বুঝিয়ে দিতাম। উপরে যাওয়ার টিকিটটা হয়তো পেয়ে যেতে। ভাগ্য সুপ্রসন্ন তোমার। আজ বরং এখানেই রেস্ট নাও। আল্লাহ হাফেজ। বলে আরুষ কটকট পায়ে রুম ছেড়ে বেরিয়ে এলো। আরুহির চোখ গেল সদর দরজার দিকে। আরুষ ড্রয়িং রুমে প্রবেশ করেছে। আরুহি আরুষের মুখভঙ্গি খেয়াল করলো, কিন্তু কিছুই বুঝতে পারছে না। আরুষের চোখে মুখে খুশি বা কষ্ট কোনোভাবেই যেন প্রকাশ পাচ্ছে না। আরুহি পড়ে গেল দোটানায়। আরুহি এক পলক সবার দিকে তাকিয়ে নিজের রুমে চলে গেল। শত হোক পরিবারই তো, মান সম্মানের কথা তাকেও ভাবতে হবে। রুমে গিয়ে আরুহি দরজা বন্ধ করে বিছানায় বসলো। মাথা কাজ করছে না। আরুহি এখনো ভাবছে এটা কি আরুষের কাজ, নাকি সত্যি এমন হলো। লোকের মুখ তো আর বন্ধ করা যায় না। নানান মানুষ নানান কথা বলছে। কি করবে সে? আমি দুঃখিত মামিমা,
আমি এই বিয়েটা করতে পারবো না। তুমি চাইলে আমি আরো অনেক সুন্দরী আর ভালো মেয়ে তোমায় এনে দেবো। ও আমাকে এইভাবে বলো না। ইউ নো না মামিমা, আমি তোমার কথা ফেলতে পারি না। আরোহী একদমই কথাগুলো বলে এক পলক মীরার দিকে তাকালো। আপাতত আরোহী তার ঘরের বিছানার উপর বসে আছে। তার পাশে মীরা, রাইসা, মিরাজ আর আরব দাঁড়িয়ে। আরোহী মিরাজের দিকে তাকিয়ে বলল। ভাই আমু কোথায়? মিরাজ দীর্ঘশ্বাস ছেড়ে বসতে বসতে বলল। ফুপুমা তো ফুপার সাথে অফিসে গিয়েছে। কি জানি কি ঝামেলা হয়েছে, ম্যানেজারে ফোন দিয়ে ইমিডিয়েটলি যেতে বলেছে। তাই তাড়াহুড়া করে চলে গেছে। কি বুঝেছিস তাই আর কিছু বলা হয়নি। মীরা মাথা নিচু করে কিছু একটা ভাবছে। আরোহী তাকে এভাবে রিজেক্ট করবে? মেয়েটা যে বড্ড জেদি। একবার মুখ থেকে কোনো কথা বের করলে তার থেকে আর নড়ানো যাবে না আরোহীকে। তবুও মীরা শেষ চেষ্টা করতে দেখতে চায়। মীরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলতে লাগলো। দেখ আরুমা, আমি জানি তুই আরুষকে পছন্দ করিস না, তবুও আমাদের সম্মানের কথা চিন্তা করে বিয়েটা কর না মা। তোকে বলছি না সংসার করতে, তুই তোর মতো করেই থাকবি, তোকে কেউ পিছু টানবে না। আমি মীরা কথা দিচ্ছি তোকে, তোর মামিমার কথা দিচ্ছি আরু, শুধু নাম মাত্র বিয়েটা কর। আমি তোকে অনুরোধ করছি আরু, আমাদের সম্মানটা বাঁচা। বাইরে নানা মানুষ নানা কথা বলছে, তুই তো জানিস সমাজে আমাদের সম্মানটা কোথায়। সামনের সম্মানে কালো দাগ লেগে গেলে সেটা সত্য চেষ্টা করলেও আর মোছা যায় না। আমি বুঝতে পারছি আমি স্বার্থপরের মতো কথা বলছি, তবুও আমি মা হয়ে তোর কাছে অনুরোধ করছি আরু, এবার সবটা তোর হাতে। তুই কি ডিসিশন নে।